এখন অন হয়েছে। ওকে, ডান। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তাহলে চলো আমরা শুরু করি। একটু সরি, এই আমার ফেসবুকে কেন জানি ক্লাসটা অন হচ্ছিল না, এই জন্য লেট হয়ে গেছে একটু সামান্য। আচ্ছা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু আমাকে কমেন্টে জানিও যে সব কথারতা, সব ভিডিও সব ওকে আছে কিনা। আমরা এরপরে হচ্ছে শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, ওকে। কি গ্রাফ? ওকে, হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। চলো আমরা তাহলে শুরু করি, কেমন? আমরা লাস্ট ক্লাসে তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল নিয়ে পড়ছিলাম, আজকে আমাদের লেকচার 10। তাহলে আজকে আমরা হচ্ছে তোমার ওই যে কার্বোক্যাটায়ন ওগুলো নিয়ে আমরা শুরু করব। তো প্রথমে আমরা যেই টপিকটা একটু পড়তে যাচ্ছি তার নাম হইতেছে তোমার আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। আমরা প্রথমে যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে তোমার আবেশীয় আবেশীয় প্রভাব, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, এই জিনিসটা কি, চলো তোমাকে আমি বুঝাই আসো। আবেশ বলতে কি বোঝায়, চলো আমি তোমাকে এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, ধরো তুমি এখানে একটা বস্তু নিবা, ধরা যাক তুমি এখানে একটা বস্তু নিবা। ধরো এখানে একটা তুমি বস্তু নিছো। এখন এই বস্তুটার মধ্যে ধরো কিছু প্লাস চার্জ আছে আর কিছু মাইনাস চার্জ আছে। ওকে, বাট প্লাস মাইনাসগুলো ছড়াই ছিটে আছে। তাহলে এটা কি পোলার যৌগ হবে নাকি অপোলার যৌগ হবে বলতে পারবা? একটা যৌগে তোমার প্লাস চার্জ আছে, মাইনাস চার্জ আছে, বাট চার্জগুলো ছড়াই ছিটাই আছে। তাহলে এটাকে কি আমি পোলার যৌগ বলতে পারবো নাকি নন পোলার যৌগ বলবো বা অ্যাপোলার যৌগ বলবো? এটাকে কি বলা যাবে বলতে পারবা? এই যে ধরো এখানে তোমার যে প্লাস মাইনাস চার্জগুলা, ধরা যাক এরা হচ্ছে তোমার ছড়াই ছিটাই আছে, বুঝছো? প্লাস মাইনাস চার্জগুলো ছড়াই ছিটাই আছে। তাহলে এটাকে কিন্তু আমি পোলার বলতে পারবো না। পোলার কখন বলতে পারতাম? যদি প্লাসগুলো একদিকে থাকতো আর মাইনাসগুলো আরেক দিকে থাকতো। তাহলে এটাকে আমরা বলবো যে অ্যাপোলার বা নন পোলার। এ মানে পোলার না, পোলার না, না বোঝানোর জন্য এখানে ইউজ হয়। আচ্ছা, আর ধরো এখানে আমি আরেকটা বস্তু নিচ্ছি, যেখানে ধরো প্লাস চার্জগুলো একদিকে থাকবে, মাইনাস চার্জগুলো একদিকে থাকবে। কথার কথা, প্লাস চার্জগুলো ধরো যাক এদিকে আছে আর মাইনাস চার্জগুলো ধরো এদিকে আছে। তাই এটাকে আমি কি বলতে পারবো তখন বলতো? এটাকে আমি বলতে পারবো হচ্ছে পোলার। কারণ এটার প্লাস মাইনাস চার্জ সব এখানে মিশ্রিত অবস্থায় আছে, আর এখানে প্লাস চার্জগুলো একদিকে আছে, মাইনাস চার্জগুলো একদিকে আছে। রাইট? আচ্ছা, তোমাদের কি মনে হয় যে এদেরকে যদি আমি কাছাকাছি আনি তাহলে কি ঘটনা ঘটবে? এদেরকে যদি আমি কাছাকাছি আনি, পোলার কি পোলার থাকবে না? আমরা যদি একটা অপোলার বস্তু আর একটা পোলার বস্তুকে কাছাকাছি আনি, তাহলে কিন্তু পোলারগুলো পোলারই থাকবে। বাট অপোলারটা কি হয়ে যাবে? অপোলারটা ক্ষণস্থায়ী পোলারে কনভার্ট হবে। মানে যদি আমি এদিকে কি করি, কাছাকাছি ধরো আনি, তাহলে পোলারিটি কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না, পোলার পোলারই থাকবে। পোলার যেটা আছে সেটা পোলার পোলারই থাকবে। বাট এইটার মধ্যে ক্ষণস্থায়ী একটা এটার মধ্যে একটা ক্ষণস্থায়ী পোলারিটি তৈরি হবে। এই যে দেখো, এটার মধ্যে যেটা হবে, তখন দেখা যাবে এইটার প্লাসের দিকে এর মাইনাস চার্জগুলো চলে আসছে আর এর প্লাস চার্জগুলো আরেক দিকে চলে গেছে। তাহলে এর মধ্যে একটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী কেন বলতেছি? কারণ যদি তুমি এই স্থায়ী পোলারটাকে সরাই ফেলো, এটাকে যদি আবার সরাই ফেলো, এটা আবার পুনরায় আগের বিন্যাসে ফেরত চলে যাবে, বুঝছো? তাই এটাকে ক্ষণস্থায়ী বলা হচ্ছে। ওকে, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এরকম। দেখো তো এই জিনিসটা বোঝা গেছে কিনা, যে অ্যাট ফার্স্ট এটা কিন্তু অপোলার ছিল, বাট যখনই একটা পোলার বস্তুকে এটার কাছে আনছি, তখন এর মধ্যে একটা ক্ষণস্থায়ী পোলারিটি সৃষ্টি হয়েছে। তো এর মধ্যে এ কিন্তু আগে অ্যাপোলার ছিল, এ ছিল আগে অ্যাপোলার, এ ছিল আগে অ্যাপোলার। তো অ্যাপোলার থেকে কি হয়েছে? এর মধ্যে ক্ষণস্থায়ী পোলারিটি তৈরি হয়েছে। তো এই যে ঘটনাটা, মানে ধরো আরেকজনের প্রভাবে এর মধ্যে যে পোলারিটি তৈরি হয়েছে, এই ঘটনাটাকে আমরা বলি আবেশ বা ইন্ডাকটিভ, যেটাকে আমরা বলি। এই ঘটনাটাকে আমরা কি বলি? এই যে আরেকজনের প্রভাবে, মানে এর কারণে এই অ্যাপোলারটা একটা ক্ষণস্থায়ী পোলারিটি কনভার্ট হয়েছে, আর এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে যে আবেশ হওয়া বা আবেশিত হয়েছে। আবেশ হওয়া তাহলে কাকে বলে বুঝতে পারছো? আবেশ হওয়া কি কাকে বলে বুঝতে পারছো? মানে একটা পোলার যৌগকে তুমি যদি একটা অপোলার যৌগের কাছাকাছি আনো,
তাহলে অপোলার যৌগটার মধ্যে ক্ষণস্থায়ী একটা পোলারিটি তৈরি হয়, আর এই ক্ষণস্থায়ী পোলারিটি তৈরি হওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলি আবেশ। ওকে, আচ্ছা, এখন এটার সাথে ভাই জৈব যৌগের সম্পর্ক কি? চলো আমি বুঝাচ্ছি তোমাকে। খেয়াল করে দেখো, ধরো আমি এখানে একটা কার্বনকে নিলাম, আর এই জায়গায় আরেকটা আমি চলো নেক্সট পৃষ্ঠায় দেখা। আচ্ছা আমাকে বলা আগে এই পৃষ্ঠাটা তোলা হয়েছে কিনা, আমি তাহলে নেক্সট পৃষ্ঠায় দেখাবো। এই পৃষ্ঠাটা কি তোমাদের তোলা হয়েছে? ওকে, ডান, ঠিক আছে। তাহলে চলো আমি নেক্সট পৃষ্ঠায় যাই, একটু তোমাকে অর্গানিকের রেসপেক্টে বুঝাই। ধরো অর্গানিকে কি হবে, ধরো এখানে একটা কার্বন নিছো, ধরো এই জায়গায় আরেকটা কার্বন নিছো, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় ধরো একটা হাইড্রোজেন আছে। আচ্ছা, আর এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, আর এই জায়গায় ধরো একটা হাইড্রোজেন আছে। তুমি আমাকে বলো এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আর এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সমান না? দেখো তো এইখানে দুইটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সমান না? আচ্ছা আমাকে তোমরা বলো, এখানে এই সংকরায়ন তোমরা কে কে বের করতে পারো? সংকরায়ন তোমরা কে কে বের করতে পারো? বলতে পারো সংকরায়ন কে কে বের করতে পারো? সংকরায়ন তোমরা কি সংকরায়ন বের করতে পারো? সংকরায়ন পারো। সংকরায়ন বের করার একটা টেকনিক তোমাকে আমি বলে দিই, অর্গানিকে যেটা তোমার কাজে লাগবে। আমরা সংকরায়ন এটা বের করতে পারি সংকরিত অরবিটাল সংখ্যা থেকে। কোত্থেকে বের করতে পারি? আমরা যদি কি জানি, সংকরিত অরবিটাল সংখ্যা জানি, অরবিটাল সংখ্যা, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। সংকরিত মানে আরেকটা সংখ্যা আছে যাকে আমরা বলি স্টেরিক নাম্বার। আরেকটা সংখ্যা আছে যাকে আমরা বলি স্টেরিক নাম্বার, যেটাকে সংক্ষেপে S.n দিয়ে প্রকাশ করা হয়। এটা ইকুয়াল টু হয়ে থাকে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার কয়টা আছে সেটা। নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। লন পেয়ার মানে তোমরা জানো সবাই মুক্ত জল ইলেকট্রন। তাহলে স্টেরিক নাম্বার কি জিনিস? সেটা হচ্ছে যে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। ওকে, এখন খেয়াল করে দেখো তো, কার্বনে কি কোনো লন পেয়ার থাকে? কার্বনে কি কোনো লন পেয়ার থাকে? না, কার্বনে তো কোনো লন পেয়ার থাকে না। তাহলে কার্বনের জন্য আমরা যদি কার্বনের জন্য স্টেরিক নাম্বার হিসাব করতে চাই, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার অফ সিগমা বন্ড হিসাব করলেই হবে না কার্বনের জন্য, কারণ কার্বনের জন্য লন পেয়ারটা কত হয়ে থাকে? 0। কারণ কার্বনের জন্য তাহলে স্টেরিক নাম্বার কত হবে? শুধুমাত্র নাম্বার অফ সিগমা বন্ড, কারণ কার্বনের তো লন পেয়ারটা 0 হয়ে থাকে। ওকে, আর এই যে দেখতেছো সংকরিত অরবিটাল সংখ্যা x, এটার ভ্যালু আসলে স্টেরিক নাম্বারের সমান। সংকরিত অরবিটাল সংখ্যা যেটা x, এটার ভ্যালু আসলে কার সমান? স্টেরিক নাম্বারের সমান হয়ে থাকে। অর্থাৎ আমি যদি তোমাকে বুঝাই বলি, আমাকে বলতে পারবা এই কার্বনের স্টেরিক নাম্বার কত? এই যে এই কার্বনটার স্টেরিক নাম্বার কত বলতে পারবা? দেখো এই কার্বনের একটা সিগমা বন্ড এখানে, একটা সিগমা বন্ড এখানে, একটা সিগমা বন্ড এখানে, একটা সিগমা বন্ড এখানে। তাহলে এই কার্বনের সিগমা বন্ড আছে 4টা। তাহলে এই কার্বনের স্টেরিক নাম্বার হবে কত? 4। তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি স্টেরিক নাম্বার 2 হয়ে থাকে তাহলে সংকরায়ন টাইপ হয় sp টাইপ। যদি স্টেরিক নাম্বার 3 হয়ে থাকে তাহলে সংকরায়ন টাইপ হয় sp2 টাইপের। আর যদি স্টেরিক নাম্বার 4 হয়ে থাকে তাহলে সংকরায়ন টাইপ হয়ে থাকে কত বলতো? sp3 টাইপের। আচ্ছা এখানে আমাকে বলো তো, স্টেরিক নাম্বার sp হওয়া মানে কি? এখানে পার্সেন্টেজ অফ s কত? sp হওয়া মানে এখানে পার্সেন্টেজ অফ s কত হবে? দুইটা মিলাই তো 100%। 100%-এর মধ্যে একটা s একটা p, তাহলে s পার্সেন্টেজ অফ s হবে কত? এখানে 50%। আচ্ছা এখানে একটা s দুইটা p, তাহলে এখানে যদি আমি পার্সেন্টেজ অফ s বের করতে চাই, এটা কত আসবে? তাহলে এটা আসবে তোমার 33.33%। আর এখানে দেখো sp3-তে একটা s তিনটা p, তাহলে এখানে তুমি যদি পার্সেন্টেজ অফ s বের করতে চাও তাহলে এটা ইকুয়াল টু আসবে কত? এটা ইকুয়াল টু আসবে কিন্তু তোমার কাছে এখানে 25%, রাইট? 25%। দেখো এটা বুঝছো কিনা সবাই? এতটুকু কি বোঝা গেছে সবার? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাইলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে পার্সেন্টেজ অফ s বেশি কোথায় থাকে? পার্সেন্টেজ অফ s বেশি থাকে কিন্তু sp-তে। ওকে, তাহলে একটা জিনিস আমরা চলো বের করি, এইটার তাহলে সংকরায়ন টাইপ কত হবে, বা এটার সংকরায়ন কি হবে? এটার সংকরায়নটা কি হবে? এটা তো আমার কাছে আমরা জানি, সবাই জানি এখানে sp টাইপের, sp3 টাইপের, কারণ এখানে 1 2 3 4, তাহলে এটা সংকরায়ন হবে sp3। আর এটার সংকরায়ন কি হবে? এটার সংকরায়ন হবে কিন্তু sp3 হবে। ওকে, বুঝতে পারলাম। তাহলে যেহেতু দুইটা সংকরায়ন সেম, তাহলে এইটার যদি ইলেকট্রোনেগেটিভিটি En1 হয়, তো
তড়িৎ ঋণাত্মকতা আর কি, যেহেতু সংকরায়ন সেম, তাহলে এটার তড়িৎ ঋণাত্মকতাও কত হবে, ইলেকট্রোনেগেটিভিটি এটা 1ই হবে, যেহেতু সংকরায়নটা সেম আছে। তাহলে আমাকে বলো তো এই বন্ডের যে ইলেকট্রনগুলা, তাহলে এরা তাহলে এক্স্যাক্টলি মাঝখানে থাকবে না, যেহেতু দুইজনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাহলে ইলেকট্রনগুলো এক্স্যাক্টলি মাঝখানে থাকবে। কারণ এখানে তো কারোটা যদি বেশি হইতো কারোটা যদি কম হইতো তাহলে ডিফারেন্ট কথা ছিল। যদি এরকম একটা এসপি একটা sp3 আর মানে যদি ডিফারেন্ট হইতো তাহলে এক ধরনের কথা ছিল, বাট এখানে তো দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাহলে এই ইলেকট্রনগুলো এক্স্যাক্টলি মাঝ বরাবর থাকবে। তাহলে আমি এই যে বন্ডটাকে আমি তাহলে কি পোলার বলবো নাকি অপোলার বলবো? পোলার কখন হইতো, যদি ইলেকট্রনগুলো একদিকে হেলে যাইতো তাহলে সেটা হয়তো পোলার। ইলেকট্রন একদিকে হেলে যাওয়া মানে আরেকদিকে পজিটিভ চার্জ তৈরি হওয়া, কারণ পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রনের অভাব। একদিকে যদি ইলেকট্রন সরে যায় তাহলে সেখানে নেগেটিভ চার্জ হয়, আর একদিকে এখানে থেকে সরে গেছে তাহলে এটা হবে পজিটিভ চার্জ। বাট এটা কি তাহলে আমরা কি পোলার বলবো না অ্যাপোলার বলবো বা নন পোলার বলবো? আমরা কিন্তু এটাকে বলবো নন পোলার বা অ্যাপোলার বলতে পারি, আমরা এটাকে বলতে পারি কি নন পোলার বা অ্যাপোলার বলতে পারি। তাহলে অ্যাপোলার সমযোজী বন্ধন কি তোমরা বুঝতে পারছো সবাই? অ্যাপোলার সমযোজী বন্ধন কি জিনিস এটা কি বোঝা গেছে ভাই? অ্যাপোলার সমযোজী বন্ধন। ওকে, এবার আরেকটা উদাহরণে আসি, এবার আরেকটা উদাহরণে আসি। সেম জিনিসটা আমি একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব এখানে দেখো, আমি যদি এরকম করতাম যে ধরো কথার কথা আমি ধরো এখানে এরকম করলাম, আরেকটা চিত্র আঁকে আসো, এটাতে একটা চিত্র গেল, এটাতে একটা চিত্র গেল, আরেকটা চিত্র আঁকে আসো, তাহলে তোমরা আমার সাথে থাকো। দেখো ধরো এখানে একটা কার্বন দিলাম, এই জায়গায় একটা কার্বন দিলাম, এই জায়গাটা হাইড্রোজেন 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 দিলাম, আর এই জায়গায় ধরো একটা ক্লোরিনকে দিলাম, এই জায়গায় আমরা একটা ক্লোরিন দিলাম। এইবার একটু করে কাহিনী কিন্তু ঘটবে। কি কাহিনী ঘটবে দেখো তো, এই যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি এটা কি বেশি নাকি কম বলতে পারবা? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি নাকি কম কার্বনের তুলনায়? আমরা সবাই জানি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে ক্লোরিন কি করবে, এখানে যে বন্ধনের ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলোকে কিন্তু সে নিজের দিকে টান দিয়ে নিয়ে আসবে, নিজের দিকে এখানে টান দিয়ে নিয়ে আসবে। তাহলে টান দিয়ে যদি নিয়ে আসে এখানে, তাহলে এর উপর একটা তাহলে এক্সট্রা মানে তোমার চার্জ ঘনত্ব বেড়ে গেছে না, যেহেতু ইলেকট্রনগুলো এর দিকে চলে আসতেছে তাহলে এর দিকে কিন্তু ইলেকট্রনের চার্জ ঘনত্ব কিন্তু বেড়ে গেছে, রাইট? তাহলে এর দিকে যেহেতু ইলেকট্রন চলে আসতেছে তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে সেটাকে আমরা ডেল্টা নেগেটিভ আকারে দেখাবো। একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, একটা জিনিস আমি তোমাকে বলে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। সেটা হচ্ছে আমাকে বলতে পারবা এটা তো একটা সমযোজী বন্ধন, দেখো এটা একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন হচ্ছে এই কার্বনের, একটা ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিনের, রাইট? তাহলে এই ইলেকট্রনটা কিন্তু কার্বনের বহিস্থ শেলে আছে আর এই ইলেকট্রনটা ক্লোরিনের বহিস্থ শেলে আছে, এবং এদের মানে এরা পরস্পর একটা বন্ধনের মাধ্যমে কানেক্টেড। একটা ইলেকট্রন কিন্তু কার্বনের বহিস্থ শেলে আছে আর আরেকটা ইলেকট্রন কিন্তু ক্লোরিনের বহিস্থ শেলে আছে। তাহলে ক্লোরিন যখন ইলেকট্রনটাকে নিজের দিকে নিয়ে আসতেছে বা টেনে আনতেছে, এর মানে কিন্তু এটা না যে কার্বনটা ইলেকট্রন হারাই ফেলছে একদম। কথাটা বুঝিও, আমার এখানে ক্লোরিন যে ইলেকট্রনটাকে তার নিজের দিকে ইলেকট্রনটাকে তার নিজের দিকে সরাই আনতেছে, এর মানে এইটা না কার্বনের বহিস্থ শেল থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। এইটা যে কার্বনের ইলেকট্রনটা ক্লোরিনের দিকে বেশি হেলে গেছে। কথাটা বুঝিও, দুইটা পয়েন্ট আছে। যদি ইলেকট্রনটা বহিস্থ শেল থেকে বের হয়ে যায় কোন একটা এলিমেন্টের, সেই ক্ষেত্রে আমরা শুধু এক্সাক্ট প্লাস চার্জ লিখি। বাট যদি বহিস্থ শেলে থাকে বাট একটু দূরে সরে গেছে আর ক্লোরিনের দিকে হেলে গেছে, সেটাকে কিন্তু আমরা ডেল্টা দিয়ে লিখি। এই ইলেকট্রনটা কিন্তু ক্লোরিনের দিকে এক্স্যাক্টলি চলে আসে নাই, মানে ক্লোরিনের বহিস্থ শেলে চলে আসে নাই। যদি এই ইলেকট্রন ক্লোরিনের বহিস্থ শেলে আসতো তাহলে তুমি এখানে Cl মাইনাস চার্জ লিখতা, বাট এটা কিন্তু এখনো কার্বনের শেলেই আছে বা কার্বনের বহিস্থ শেলেই আছে। বাট যেটা হয়েছে এটা এই ইলেকট্রন একটা একটু সরে আসছে, কার দিকে সরে আসছে? ক্লোরিনের দিকে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝো না? আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো আমাকে একটা জিনিস বলো, এই যে বন্ধনটা, এই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এই কার্বনের, এই ইলেকট্রনটা এই ক্লোরিনের। এটা কি সবাই বুঝতে পারো? একটা একটা করে আনসার দাও। যেখানে দুইটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন হচ্ছে একটা কার্বনের, আরেকটা ইলেকট্রন কিন্তু ক্লোরিনের। অর্থাৎ একটা ইলেকট্রন কার্বনের বহিস্থ শেলে আছে, আরেকটা ইলেকট্রন ক্লোরিনের বহিস্থ শেলে আছে। ওকে, এখন ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ক্লোরিন কি করবে? বন্ধনে থাকে ইলেকট্রনকে, মানে যে দুটি ইলেকট্রন সমযোজী বন্ধনে অংশ নিচ্ছে তাদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করবে। তো টেনে যখন আনার চেষ্টা করবে, সে কার্বনের বহিস্থ শেল থেকে ইলেকট্রনকে বের করতে পারে না, বাট নিজের দিকে ঠেলে আনে। ব্যাপারটা কিরকম আমি তোমাদের বুঝাই বলি।
ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটা কার্বনের ধরো বহিস্থ শেল, ধরো এই ব্যাপারটা যেটা হবে এটা কার্বনের বহিস্থ শেল, আর এখানে ধরো মানে ইলেকট্রনের যে মেঘটা, ইলেকট্রন মেঘটা ধরো এরকম, ইলেকট্রন মেঘটা ধরো এরকম, এই ইলেকট্রনের মেঘটা, কোন ইলেকট্রনের মেঘটা, এই ইলেকট্রনের মেঘটা হচ্ছে এরকম। ক্লোরিন যে কাজটা করে, ধরো এখানে ক্লোরিন আছে, এখানে ধরো ক্লোরিন আছে, তো ক্লোরিন কি করে জানো, এটা ধরো ক্লোরিনের একটা শেল, এই ইলেকট্রন মেঘটাকে জাস্ট সরাই আনে, অর্থাৎ এখন বর্তমান ইলেকট্রন মেঘটা কিরকম হয়ে যাবে, তাহলে দেখা যাবে এটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছো, মানে জাস্ট সরাই আনছে, বাট এক্স্যাক্টলি কিন্তু এই কার্বন থেকে সরাই ফেলতে পারেনি, বাট নিজের দিকে সরাই আনছে। যদি এই ইলেকট্রন নেটটাকে কার্বনের কক্ষপথ থেকে সরাই ফেলতে পারতো, বা ইলেকট্রনটাকে যদি কার্বনের কক্ষপথ থেকে সরাই ফেলতে পারতো, তাহলে তুমি কার্বনের উপর প্লাস চার্জ দিতা আর ক্লোরিনের উপর মাইনাস চার্জ দিতা। বাট এখানে কিন্তু কার্বনের উপর তুমি প্লাস চার্জ দাও না, বা ক্লোরিনের উপর মাইনাস চার্জ দাও না, এখানে তো ডেল্টা মাইনাস। ডেল্টা মাইনাস মানে কি, আংশিকভাবে এর দিকে সরে আসছে। কথাটা কি ক্লিয়ার? এবার দেখো তো বুঝছো কিনা, বুঝছো জিনিসটা, আংশিকভাবে এর দিকে সরে আসছে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, তাহলে আংশিক দিকে যদি এর দিকে সরে আসে, তাহলে এর উপর তো আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এর উপর কি তৈরি হবে, এর উপর কি তৈরি হবে, আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে। ধরে এর উপরে কথার কথা ডেল্টা ওয়ান প্লাস চার্জ তৈরি হয়েছে, কথার কথা আমি ধরে নিলাম কি এর উপরে ডেল্টা ওয়ান প্লাস চার্জ তৈরি হয়েছে। ওকে, আমি কি ধরে নিলাম, হ্যাঁ ওকে ক্লিয়ার, ঠিক আছে, এর উপর ডেল্টা ওয়ান পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এবার তুমি আমাকে একটা জিনিস বলো তো, এইখানে এইটা একটা অ্যালকাইল মূলক না, এইখানে এটা একটা অ্যালকাইল মূলক না, এটি কি একটা অ্যালকাইল মূলক না, এটা কিন্তু একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি হয়, ইলেকট্রন দাতা নাকি ইলেকট্রন গ্রহীতা হয়, বলতে পারো? অ্যালকাইল মূলক কি হয়, ইলেকট্রন দাতা হয় নাকি ইলেকট্রন গ্রহীতা হয়? অ্যালকাইল মূলক কিন্তু ইলেকট্রন দিয়ে দিতে চায়, অ্যালকাইল মূলক কি করতে চায়, ইলেকট্রন দিয়ে দিতে চায়, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে এই অ্যালকাইল মূলকটা এখন দেখবে, এই কার্বনটা এখন দেখবে এর তো ইলেকট্রন শর্টেজ পড়ছে, অভাব হয়েছে, তখন এই চিন্তা করবে ভাই আমি তো দিতেই চাই, তাহলে আমার থেকে কিছুটা নিয়ে ফেলো তুমি, মানে আমার ইলেকট্রনটাকে তোমার দিকে সরায় নাও। অর্থাৎ তখন যেটা হয় ঘটনা, এই কার্বনটা তার কিছু পরিমাণ ইলেকট্রনকে এর দিকে দিয়ে দেয়, কার দিকে, কার্বনের দিকে, যেন সামান্য পরিমাণ অভাবটা কমাইতে পারে। তাহলে যেহেতু এই কার্বনটা কিছু পরিমাণ ইলেকট্রনকে এর দিকে দিয়ে দিছে, তাহলে এই কার্বনেও তো একটা কি হয়েছে, তোমার একটা ইলেকট্রনের শর্টেজ হয়েছে, যেটাকে আমরা ডেল্টা টু প্লাস বলতে পারি। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, যেটাকে আমরা কি বলতে পারি, ডেল্টা টু প্লাস বলতে পারি, এটা কি বুঝতে পারছি আমরা? আরেকবার বলি দেখো, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এই ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তো এর কাছে তো ইলেকট্রন শর্টেজ পড়ছে, তখন এই চিন্তা করবে যে ভাই তাহলে আমার থেকে কিছু পরিমাণ দিয়ে এর একটু অভাবটা সামান্য হইলেও ফিল আপ করি, তখন একে কিছু ইলেকট্রন দিয়ে দিবে, ইলেকট্রন ঘনত্ব দিয়ে দিবে একে, তখন এইটার কিন্তু আবার একটা অভাব তৈরি হবে, তাহলে এটা ডেল্টা টু প্লাস, তাহলে এটা ডেল্টা টু প্লাস আর এটা ডেল্টা ওয়ান প্লাস। আমাকে বলতে পারবা এই যে ডেল্টা টু আর ডেল্টা ওয়ান প্লাস তৈরি হলো, এর মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? ডেল্টা ওয়ান আর ডেল্টা টু প্লাস যে তৈরি হইলো, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? ওয়ান আর টু লিখলেই হবে, কোনটা বড় সেটা বলো। এই ওয়ান আর টু এর মধ্যে কিন্তু ওয়ান হচ্ছে বড়। কেন ওয়ান বড়, কেন ওয়ান বড় দেখো, এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এই লোক কিন্তু ভয়ঙ্কর, এই লোক কিন্তু ভয়ঙ্কর, এর কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, এ কিন্তু বেশি পরিমাণটাকে টেনে নিয়ে আসছে, মানে এর মধ্যে বেশি অভাব তৈরি হয়েছে, এর কিন্তু আর অত অভাব পূরণের সামর্থ্য নাই, মানে এই হচ্ছে সামান্য অভাব পূরণ করতে পারে। বুঝতে পারছো, এই জন্য এটা কিন্তু অনেক বড় একটা চার্জ এর তুলনায়, তাই এটা কিন্তু বড় হবে, ডেল্টা ওয়ান প্লাসটা কিন্তু কী হবে, বড় হবে। কথাটা কি ক্লিয়ার? তার মানে দেখো এর ফার্স্ট অফ অল আমাকে তুমি একটা জিনিস বলো, এই যে কার্বন কার্বন তুমি পড়ছিলা, এটাকে তুমি অ্যাপোলার বলছিলা বা নন পোলার বলছিলাম, আর এখানে কোনো ধরনের চার্জ ছিল না, বাট এখন তুমি খেয়াল করে দেখো তো, এটা কিন্তু ডেল্টা ওয়ান প্লাস আর ডেল্টা টু প্লাস, মানে এদের মধ্যে কিন্তু চার্জ আছে, এই বন্ডের মধ্যে এখন চার্জ আছে একটা। তাহলে এইটা আমাকে তুমি বলো, এই বন্ডকে তুমি কি তাহলে পোলার বলবা না অপোলার বলবা? তাহলে এই বন্ডটাকে পোলার হিসেবে কাজ করবে নাকি অপোলার হিসেবে কাজ করবে, বলতে পারবা? ভাইয়া আর কেন ইলেকট্রন দেয়, এটা একটা ভালো প্রশ্ন, আমি আনসার দিচ্ছি। অ্যালকাইল মূলক কেন ইলেকট্রন দেয়, আনসার দিচ্ছি আমি। তাহলে এটা কিন্তু হবে পোলার, এটা হবে পোলার। ওকে, এবার একজন প্রশ্ন একটা করছো যে অ্যালকাইল মূলক কেন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, অ্যালকাইল মূলক কেন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, চলো এটার আনসার দেওয়ার চেষ্টা করি। অ্যালকাইল মূলকে কি থাকে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন, তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে কতটুকু বেশি, মানে অনেক ডিফারেন্স নাকি কম ডিফারেন্স? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কি বেশি না কম, বলতে পারো? কম, কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কম। তখন যেটা হয়, যেহেতু এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে
কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অত বেশি, মানে এই দুটোর মধ্যে এত বেশি ডিফারেন্স নাই, তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় এই কার্বনটার নিজের দিকে ইলেকট্রন টেনে আনার দরকার হয় না। জিনিসটা বুঝো, নিজের দিকে কখন ইলেকট্রন বেশি টেনে আনে, মানে নিজের দিকে টেনে আনে কখন, যদি এমন হইতো যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক বেশি, তখন ওই বন্ধনে থাকা ইলেকট্রনটাকে সে নিজের দিকে টান দিত। বাট এখন যেটা হয় এদের মধ্যে ডিফারেন্সটা খুব অল্প, তো এই জন্য কার্বন এই ইলেকট্রনকে কী করে না, নিজের দিকে টেনে আনে না। তখন কি করে, তার কাছে তো এক্সট্রা ইলেকট্রন তাহলে রয়ে যায় সামান্য, যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তখন সে সামান্য ইলেকট্রন ডোনেট করে দেয়। বুঝতে পারছো নাকি বোঝা নাই বলো তো? যে কেন এটা যদিও অত ইম্পর্টেন্ট কোনো না মানে টপিক না, বাট তারপরে জেনে রাখা যে অ্যালকাইলগুলো কেন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, কারণ কার্বন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অল্প, তাই এই বন্ধনের ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে আনার দরকার হয় না, তাই এই কার্বনটা কি করতে পারে, ইলেকট্রন ডোনেট করতে পারে। যেহেতু সে নিজে টেনে আনতেছে না, তাই কি করতে পারে, সে ডোনেট করতে পারে। বুঝছো? জাস্ট জেনে রাখলো আর কি, যে সবসময় মনে রাখবে অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আসো আরেকটু উদাহরণ দেখে আসো। এবার একটু বড় কার্বনে দেখবো। দেখো, ধরো আমি এখানে একটা কার্বন দিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি, এখানে দেওয়া যাক হাইড্রোজেন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, হাইড্রোজেন এখানে, দেন এখানে একটা কার্বন, হাইড্রোজেন এখানে, দেন এখানে একটা কার্বন, হাইড্রোজেন এখানে, ক্লোরিন এখানে। ওকে, এবার দেখো কি হবে। এবার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তো কার্বন থেকে বেশি, তাহলে সে কি করবে, ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নিয়ে আসবে, ফলে এখানে ডেল্টা মাইনাস হবে। আর এই কার্বনের চার্জ কত হবে, এই কার্বনের চার্জ হবে ধরা যাক ডেল্টা 1+। তো এর একটু মায়া হবে, এই কার্বনটার একটু মায়া হবে, এই কার্বনটাও সামান্য ইলেকট্রন একে দিয়ে দিবে, তাহলে এর চার্জ মানে এর অভাব কতটুকু তৈরি হবে, ডেল্টা 2+। এটা কিন্তু সামান্য ভ্যালু। এখন এর তো অভাব তৈরি হয়েছে, তো এই কার্বনটা দিয়ে ইলেকট্রন ডোনেট করতে পারে, তখন এই কার্বনটা কি করবে, এই কার্বনটাকে সামান্য ইলেকট্রন দিবে, তাহলে এর এখন কতটুকু অভাব তৈরি হবে, ডেল্টা 3+। বাট ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে চার্জের কম্পেয়ার করতে বলি, ডেল্টা 1+, ডেল্টা 2+, ডেল্টা 3+, তো তুমি দেখবা ডেল্টা 1+-এর ভ্যালুটা অনেক বড়, ডেল্টা 2+-এর ভ্যালুটা আরও ছোট, ডেল্টা 3+-এর ভ্যালুটা আরও ছোট। তখন যে ঘটনাটা ঘটে, মানে এখানে কিসে দেখো, প্রথমে তো এই অনেক ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসছে, ফলে এর অভাব অনেক, বাট সে সামান্য পরিমাণ ডোনেট করছে, তাহলে এর অভাব সামান্য। এও সামান্য পরিমাণ ডোনেট করছে, তাহলে এর কিন্তু মোটামুটি অভাব নাই বললেই চলে। তাহলে এই কার্বনটার কি আর এটা কি ইলেকট্রন দেওয়ার দরকার আছে 3 নাম্বার কার্বনটাকে, বলো তো? এই যে 4 নাম্বার কার্বনটার কি আর 3 নাম্বার কার্বনটাকে ইলেকট্রন দেওয়ার দরকার আছে না? কিন্তু ইলেকট্রন দিত কখন, যদি 3 নাম্বার কার্বনের অনেক অভাব থাকতো, যদি কি হইতো 3 নাম্বার কার্বনের যদি অনেক অভাব থাকতো, তাহলে সে 4 নাম্বার কার্বনটা তার থেকে ইলেকট্রনকে 3 নাম্বার কার্বনকে দিত। বাট দেখা গেছে এর অভাব অনেক বেশি, এটাকে এই ফিল আপ করে দিছে, বাট সামান্য ফিল আপ করতে পারছে, এও সামান্য ফিল আপ করতে পারছে, বাট এ এতই সামান্য ফিল আপ করতে পারছে যে অভাব আসলে নাই বললেই চলে, মানে এর অভাবটা খুবই কম, মানে এখানে ডেল্টা 3+টা খুবই কম হয়ে থাকে। তো এই কারণে এ আর ইলেকট্রনকে ডোনেট করে না। তার মানে এইখানের মধ্যে আমরা যেটা হিসাব করে থাকি কেমিস্ট্রিতে বা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা বলি যে এটা যদি আমাদের 1 নাম্বার কার্বন হয়, যদি আমাদের কি হয়, এটা যদি আমাদের 1 নাম্বার কার্বন হয়, এটা যদি আমাদের 2 নাম্বার কার্বন হয়, এটা যদি আমাদের 3 নাম্বার কার্বন হয়, এই জন্য আমরা বলি 3 নাম্বার কার্বন পর্যন্ত ইন্ডাকটিভ ইফেক্ট দেখা যায়। আমরা এই জন্য কি বলি, 3 নাম্বার কার্বন পর্যন্ত ইন্ডাকটিভ ইফেক্ট দেখা যায়। 3 নাম্বার কার্বনের পরে গিয়ে আমরা ইন্ডাকটিভ ইফেক্টটাকে কনসিডার করি না। হ্যাঁ, দেখা যাবে, মানে একে একদমই দিবে না, দিবে, এও সামান্য ইলেকট্রন দিবে, বাট এতই যে কম, মানে ইলেকট্রন দেওয়া মানে ইলেকট্রন মেঘটাকে দিবে, এতই যে কম, এটাকে আসলে আমরা নেগলিজিবল ধরতে পারি। তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে 3 নম্বর কার্বনের 3 নং কার্বনের পরে আমরা তাহলে এখানে বলতে পারি যে দেখো, আচ্ছা এখানে লিখে দিয়ে আসো, আচ্ছা এখানে লিখে আসো, আমরা তাহলে বলতে পারি 3 নং কার্বনের পরে আবেশীয় প্রভাব, 3 নং কার্বনের পরে, 3 নং কার্বনের পরে আবেশীয় প্রভাব দূরত্বের কারণে কাজ করে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমরা বলতে পারি এখানে, দেখো সেটা হইতেছে কি, আমার যে আবেশীয় প্রভাবটা আছে, এটা কিন্তু তাহলে দূরত্বের সাথে কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলতে পারবা? আমাদের যে আবেশীয় প্রভাব থাকে, ইন্ডাকটিভ ইফেক্ট,
আমাদের যে আবেশীয় প্রভাব আছে, যেটাকে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বলতেছি, এটা কি দূরত্বের সাথে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? মানে দূরত্ব বাড়লে ইন্ডাকটিভ ইফেক্ট কি বাড়তেছে না কমতেছে? দূরত্ব যদি বাড়ে ইন্ডাকটিভ ইফেক্ট কিন্তু কমতেছে, তাই না ভাই? এই যে দেখো, যত পরিমাণ দূরত্ব তুমি দূরে যাচ্ছ, যত পরিমাণ দূরে যাচ্ছ, এই প্লাস চার্জের পরিমাণ তত কম হচ্ছে। অর্থাৎ আমাদের যত দূরে যাবা তুমি, ইন্ডাকটিভ ইফেক্ট কমতেছে। তার মানে এই জন্য এটাকে বলা হয় আমাদের দূরত্বের সাথে কিন্তু ইন্ডাকটিভ ইফেক্টের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে এটা কিন্তু 1/, দূরত্ব। এটা হচ্ছে তোমার 1/, দূরত্ব। হোপফুলি এতটুকু সবাই বুঝতে পারছো। এতটুকু যদি কেউ না বুঝো আমাকে বলতে পারো, এতটুকু যদি কেউ না বুঝো আমাকে বলতে পারো। এতটুকু কি বোঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? ভাই ডাবল বন্ড থাকলে থেকে তাহলেও কি সেম হবে? হ্যাঁ, ডাবল বন্ডের ক্ষেত্রেও সেম নিয়ম। ঠিক আছে, এবার আসো নেক্সটে যাই আমরা। আসো নেক্সটে, এবার আমরা যদি ইন্ডাকটিভ ইফেক্টের প্রকারভেদ দেখতে চাই, মানে আমরা যদি দেখতে চাই যে আমাদের আবেশীয় প্রভাবটা কয় প্রকারের হয়, তাহলে চলো সেটা দেখি। আসো, আমাদের যে আবেশীয় প্রভাব আছে সেটা দুই প্রকারের হয়ে থাকে। আমাদের যে আবেশীয় প্রভাব আছে, আবেশীয় প্রভাব এটা দুই প্রকারের হয়ে থাকে। কি কি ভাই দেখাচ্ছি। আমাদের আবেশীয় প্রভাবটা দুই প্রকারের হয়। একটা হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব, একটা হচ্ছে তোমার ধনাত্মক আবেশীয় প্রভাব, বা এটাকে আমরা প্লাস আই ইফেক্টও বলি, প্লাস আই ইফেক্ট। আর আরেকটা হচ্ছে তোমার ঋণাত্মক আবেশীয় প্রভাব। আরেকটা কি? ঋণাত্মক আবেশীয় প্রভাব, যেটাকে আমরা মাইনাস আইও বলি, মাইনাস আই ইফেক্ট। তাহলে বুঝো, একটা হচ্ছে তোমার প্লাস আই ইফেক্ট, আরেকটা কি? মাইনাস আই ইফেক্ট। এখন প্লাস আই ইফেক্ট জিনিসটা কি? প্লাস আই ইফেক্ট মানে হচ্ছে এরকম, ধরো এখানে কার্বনের কিছু শিকল আছে, ধরো কথার কথা এখানে কার্বনের কিছু শিকল আছে। এখন এর সাথে ধরো এখানে একটা জি নামক একটা কেউ কানেক্ট আছে, ধরো এখানে জি হইতে পারে বা পি হইতে পারে, যা ইচ্ছে তারে দাও। ধরো এখানে কেউ একজন কানেক্ট আছে জি, ওকে? আমি একটু একটু বড় করে দেখাই কেমন। মানে ব্যাপারটা কি, এখানে ধরো কার্বনের একটা শিকল আছে, ধরো একটা কার্বনের একটা শিকল আছে, আর এই কার্বন শিকলের সাথে ধরো যে কেউ কোনো একটা গ্রুপ কানেক্টেড আছে, কোনো একটা গ্রুপ কানেক্টেড আছে, ধরো এখানে জি নামক কেউ একজন কানেক্ট আছে, ওকে? তো প্লাস আই ইফেক্ট আমরা সেটাকে কখন বলবো? যদি এমন হয় এই গ্রুপটা যদি কার্বনকে ইলেকট্রন দেয়, এই গ্রুপটা যদি কি করে, কার্বনকে ইলেকট্রন দেয়। যেমন এটা জিটা অ্যালকাইল মূলক হইতে পারে, অ্যালকাইল মূলক কি করে? ইলেকট্রনকে ডোনেট করে। মানে যদি কার্বনের সাথে এমন কেউ থাকে যে ইলেকট্রনকে কার্বন শিকল ইলেকট্রন ঘনত্ব থেকে বাড়ায় দেয়, তাহলে তাদেরকে আমরা বলি তারা প্লাস আই ইফেক্ট দেখায়। আরেকবার বলি, যদি এমন কোনো গ্রুপ কার্বন শিকলের সাথে যুক্ত থাকে যারা কার্বন শিকলের ইলেকট্রন ঘনত্ব থেকে বাড়ায় দেয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? তারা কি ইফেক্ট দেখাবে? প্লাস আই ইফেক্ট দেখাবে। আর ঋণাত্মক আবেশীয় প্রভাব জিনিসটা কি? ধরো তুমি এখানে কার্বনকে নিছো, ধরো এখানে আরেকটা কার্বনকে নিছো, কার্বনের শিকল নিছো আর কি, কেমন? আর এর সাথে ধরো একটা যে কোনো একজনকে কানেক্ট করছো জিকে। এমন যদি হয়, সে যদি কি করে, সে যদি কার্বন থেকে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে যায়, অর্থাৎ শিকলের যদি ইলেকট্রন ঘনত্বকে কমাই ফেলে, অর্থাৎ যদি কি করে, শিকলের ইলেকট্রন ঘনত্বকে যদি কমাই ফেলে, তাহলে সেটাকে আমরা বলি মাইনাস আই ইফেক্ট দেখায়, বা এটা ঋণাত্মক আবেশীয় প্রভাব। যেমন জি হিসেবে ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে। কথাটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? দেখো তো এটা বোঝা গেছে কিনা। যে আমার কাছে আমি দেখো, আমি তোমাকে বুঝাই বলি, যদি এমন হয়, যদি এমন হয় যে আমার এই জি যদি এই কেউ যদি এটা এটা তো আমার কার্বন শিকল, দেখো আমার এটা হচ্ছে কার্বন শিকল, কার্বন শিকলের যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তাহলে সেটাকে আমি বলি প্লাস আই ইফেক্ট। আর কার্বন শিকল থেকে যদি কেউ ইলেকট্রন ঘনত্বকে নিয়ে ফেলে বা কমায় ফেলে কার্বন শিকল ইলেকট্রন ঘনত্বকে, সেটাকে আমরা বলি মাইনাস আই ইফেক্ট, ওকে? আচ্ছা, আমাকে বলতে পারবা অ্যালকাইল মূলক কোন ইফেক্ট দেখায়? অ্যালকাইল মূলক কোন ইফেক্ট দেখায়? অ্যালকাইল মূলক কোন ইফেক্ট দেখায়? অ্যালকাইল মূলক প্লাস আই নাকি মাইনাস আই? অ্যালকাইল মূলক কি করে? ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রনকে দিয়ে দেয় কার্বন শিকলকে। অ্যালকাইল মূলক কিন্তু প্লাস আই ইফেক্ট দেখায়। অ্যালকাইল মূলক কি দেখাবে? অ্যালকাইল মূলক যেটা আছে, এই যে ধনাত্মক আবেশীয় প্রভাব কারা কারা দেখাবে? অ্যালকাইল মূলকগুলো ধনাত্মক আবেশীয় প্রভাব দেখাবে। আর কারা কারা দেখায়? যাদের মধ্যে বেসিক্যালি কি হচ্ছে দেখো তো, ইলেকট্রন দেওয়ার অ্যাবিলিটি আছে। ইলেকট্রন দেওয়ার অ্যাবিলিটি কাদের থাকে? ধরো এরকম যদি হয় যে কার্বক্সিলেট মূলক COO মাইনাস আছে, এও কিন্তু কি করতে পারবে? ইলেকট্রনকে ডোনেট করতে পারবে কার্বন শিকলে, কার্বন শিকল ইলেকট্রনকে ডোনেট করতে পারবে। যার ইলেকট্রনের আধিক্য থাকবে সেই তো ডোনেট করতে পারবে। আর ঋণাত্মক আবেশীয় প্রভাব কারা কারা দেখাবে? ধরো এই যে আমরা দেখলাম, এই যে আমাদের ক্লোরিন ছিল, ধরো ফ্লোরিন আছে, কথা করো, ধরো তোমার কাছে হচ্ছে এখানে CN আছে, এটা কিন্তু ঋণাত্মক আবেশীয় প্রভাব দেখাবে, মাইনাস আই ইফেক্ট দেখাবে।
জাস্ট কয়েকটা এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? জি কি নামে ডাকা হবে? জি কে আমরা বলতে পারি এটা গ্রুপ আর কি, যে যদি কি থাকে এই জি এর জায়গায় যদি আর থাকে তাহলে এটা কিন্তু ইলেকট্রনকে ডোনেট করবে। আবার এই জি এর জায়গায় যদি ক্লোরিন থাকে সে কি করবে? ইলেকট্রনকে কার্বন শিকল থেকে নিয়ে যাবে। তাহলে কোনটা প্লাস আই আর কোনটা মাইনাস আই জাস্ট একবার একটু করে দেখে রাখবা, আর কিছুই না। এটা কি বোঝা গেছে? এই পৃষ্ঠাটা না বুঝলে আমাকে বলতে পারো, যদি না বুঝো তাহলে আমাকে বলতে পারো, আর বুঝলে একটু আমাকে কমেন্টে ওয়াই লিখিও। ঠিক আছে, তাহলে আমরা তো নেক্সটে যাই। আসো, আমরা এখন নেক্সটে শুরু করব আমাদের কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা। আমাদের যে কার্বোক্যাটায়ন আছে, কার্বোক্যাটায়ন কি জিনিস তোমরা সবাই জানো, যে কি ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়নকে আমরা কার্বোক্যাটায়ন বলি। আচ্ছা, তা আমি যদি এখানে কয়েকটা কার্বোক্যাটায়ন আঁকতে পারি, দেখো আমরা কম্পেয়ার করি। আসো, ফার্স্ট অফ অল আমরা আঁকবো এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা এখানে আঁকবো আগে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপর আমরা যদি যাই নেক্সট আঁকবো আমরা এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এরপর আমরা এই জায়গায় আঁকতে পারি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এখানে আঁকতে পারি আমরা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপর আমরা অ্যানালাইসিস করি। আসো, এটা তাহলে আমাদের 2 ডিগ্রি, এটা তাহলে হচ্ছে আমাদের 1 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ওকে, আচ্ছা বলতে পারবা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে তাহলে কি হবে? কার্বনের উপর পজিটিভ চার্জ থাকবে। আমি যদি চিত্রটা একটু ইজি করে এঁকে তোমাকে দেখাই, দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি? ধরো কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, আর কার্বনের উপর পজিটিভ চার্জ আছে 3 ডিগ্রি, এর মানে 3টা অ্যালকাইল মূলক বা 3টা কার্বনের সাথে কানেক্ট থাকবে, 3টা অ্যালকাইল মূলক বা 3টা কার্বনের সাথে কানেক্ট থাকবে। এটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে ভাই 2 ডিগ্রি চিত্র কিরকম হবে? ধরো কার্বনের সাথে পজিটিভ চার্জ থাকবে, আর যে কার্বনের সাথে পজিটিভ চার্জ আছে তার সাথে 2টা অ্যালকাইল মূলক কানেক্ট থাকবে, আর একটা হাইড্রোজেন থাকবে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের সাথে পজিটিভ চার্জ থাকবে, তার সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে, বাকিগুলো হাইড্রোজেন থাকবে। আর 0 ডিগ্রি মানে কি? যে কার্বনের সাথে পজিটিভ চার্জ তার সাথে কোনো অ্যালকাইল মূলক কানেক্ট নাই, সব হাইড্রোজেন। হোপফুলি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। এবার আমি হচ্ছে এদের কি কম্পেয়ার করবো? আমরা এদের স্থায়িত্বগুলো কম্পেয়ার করব। দেখো তো, আমাকে একটা জিনিস বলো, এখানে এই পজিটিভ চার্জ দ্বারা তুমি কি বুঝতেছো? ইলেকট্রনের অভাব নাকি ইলেকট্রনের আধিক্য? মানে ইলেকট্রনের শর্টেজ নাকি ইলেকট্রন বেশি আছে বুঝতেছো? কোনটা বলো তো আমাকে। এখানে কিন্তু প্লাস দ্বারা কি বোঝাচ্ছে? ইলেকট্রনের অভাব বোঝাচ্ছে। তাহলে এই প্লাস দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের অভাব। আচ্ছা, এখানে একটা অ্যালকাইল মূলক আছে, এখানে আরেকটা অ্যালকাইল মূলক আছে, এখানে আরেকটা অ্যালকাইল মূলক আছে। তাহলে অ্যালকাইল মূলকগুলো কি হিসাবে কাজ করে? ইলেকট্রন দাতা হিসাবে কাজ করে। তাহলে এ কিছু ইলেকট্রন এখানে এই কার্বনকে দিবে, এ কিছু ইলেকট্রন এই কার্বনকে দিবে, এ কিছু ইলেকট্রন এই কার্বনটাকে দিবে। তাহলে আমাকে তুমি বলো তো, এই 3টা অ্যালকাইল মূলক থাকার কারণে এখানে যে অভাবটা সেটা কি কমে গেছে নাকি বেড়ে গেছে? 3টা অ্যালকাইল মূলক কি করবে? ইলেকট্রন দাতা, ইলেকট্রন দান করবে। ব্যাপারটা এরকম, ধরো এর কাছে 20 টাকা শর্ট ছিল, কার্বনটার কাছে কত টাকা শর্ট ছিল? 20 টাকা শর্ট ছিল। তো অ্যালকাইল মূলকগুলো ধরো 5 টাকা করে দিতে পারে, তো এ দিবে 5 টাকা, এ দিবে 5 টাকা, এ দিবে 5 টাকা। তাহলে এর কাছে এখন শর্ট থাকবে কত টাকা? 5 টাকা, কারণ 20 টাকা থেকে তো 15 টাকা শর্ট বাদ চলে গেছে, তাহলে শর্ট থাকবে 5 টাকা। তাহলে এর কিন্তু চার্জের পরিমাণটা, এখানে যে পজিটিভ চার্জ দেখতেছো, এখানে যে তুমি পজিটিভ চার্জটা দেখতেছো, এই যে পজিটিভ চার্জ, এর যে তুমি একটা পজিটিভ চার্জ দেখতেছো, সেটা কিন্তু সব থেকে কম থাকবে। এটা বুঝতেছো কিনা? এদের থেকেও যেন, কেন আমি তোমাকে বলি, দেখো এখানে কি হবে? এখানে এ কি কোনো ইলেকট্রন দান করতে পারবে হাইড্রোজেনটা কার্বনটাকে? না। এই অ্যালকাইল মূলকটা দান করতে পারবে, এই অ্যালকাইল মূলকটা দান করতে পারবে। ধরো এর কাছে 20 টাকা অভাব ছিল, এ দিছে 5 টাকা, এ দিছে 5 টাকা, তাহলে এর কাছে কিন্তু এখনো 10 টাকার অভাব থাকবে। আবার দেখো এ দিছে শুধু 5 টাকা, তাহলে এর কাছে কিন্তু 15 টাকার অভাব থাকবে। আর একে তো কেউ দেওয়ার নাই, তার কাছে কিন্তু 20 টাকার অভাব থাকবে। কারণ আমাকে বলো তো, কোনটার মধ্যে সবচেয়ে পজিটিভ চার্জ বেশি থাকবে? কোনটার মধ্যে সবচেয়ে পজিটিভ চার্জ বেশি থাকবে? কোন কার্বনের উপরে? কোনটার উপরে পজিটিভ চার্জ বেশি থাকবে? 0 ডিগ্রির উপরে, কারণ এখানে তো কেউ ডোনেট করার মধ্যে কেউ নাই তাকে। তাহলে আমরা এটা বলতে পারি, এই যে 0 ডিগ্রি যেটা দেখতেছো, এর উপরে আমার পজিটিভ চার্জটা সর্বাধিক থাকবে। এর উপরে আমার যে পজিটিভ চার্জ আছে এটা সর্বাধিক থাকবে, এটা থাকবে কি? সর্বাধিক। ওকে, এইবার আমি তোমাকে একটা চয়েস দিই। দেখো, দুইটা এখানে বস্তু আঁকি। আসো আমরা চলো একটা কাজ করি, এখানে দুইটা বস্তু আঁকি।
ধরো এখানে একটা বস্তু আঁকলাম। আচ্ছা, এটাকে আমি নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, আসো নেক্সট পৃষ্ঠা আঁকি, আসো। ধরো এখানে একটা বস্তু আঁকলাম আমি, আবার এখানে একটা বস্তু আঁকলাম। ধরো এখানে অনেকগুলো পজিটিভ চার্জ আছে, আর এখানে ধরো মাত্র 2টা পজিটিভ চার্জ আছে। ধরো এটা এ বস্তু, আর এটা ধরা যাক বি বস্তু। তাহলে তুমি আমাকে বলো, এখানে যদি এটা নেগেটিভ চার্জকে রাখো, তাহলে সেই নেগেটিভ চার্জটা কোন বস্তুর কাছে যাবে, এ এর কাছে নাকি বি এর কাছে? যদি তুমি এখানে একটা নেগেটিভ চার্জকে রাখো, তাহলে সেটা কার কাছে যাবে, এ এর কাছে যাবে না বি এর কাছে যাবে? ডেফিনেটলি এ এর কাছে যাবে, যেহেতু এতে পজিটিভ চার্জ বেশি, তাহলে এটা বেশি আকর্ষিত হবে এখানে, তাহলে এখানে কুলম্ব বল বেশি থাকবে, তাহলে এইটা এ এর কাছে যাবে। এবার খেয়াল করে দেখো, এইখানে এই পজিটিভ চার্জকে কে অ্যাটাক করবে? নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জকে অ্যাটাক করবে নেগেটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জটা কি এখানে এসে যুক্ত হতে চাইবে? বলো তো, নেগেটিভ চার্জটা কি 3 ডিগ্রিতে যুক্ত হতে চাইবে? না, কারণ এখানে চার্জের পরিমাণ কম, এখানে চার্জের পরিমাণ কম। বাট কী হবে বলো তো, এখানে যেটা হবে, নেগেটিভ চার্জ কিন্তু সহজেই এই জায়গায় এসে যুক্ত হতে চাইবে। কেন? কারণ এখানে পজিটিভ চার্জ অনেক বেশি, 0 ডিগ্রিতে পজিটিভ চার্জ অনেক বেশি। তার মানে খেয়াল করো, এই জায়গায় কিন্তু যুক্ত হতে চাইবে না, এই জায়গায় যুক্ত হতে চাইবে না। তার মানে এই জায়গায় যদি যুক্ত না হয়, এ যেমন ছিল তেমন থাকবে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে নেগেটিভ চার্জ যুক্ত হতে চায় না, কারণ এখানে পজিটিভ চার্জটা কম। তার মানে সে যেমন ছিল তেমনই থাকবে। তাহলে তার স্থায়িত্ব কি হবে? তার স্থায়িত্ব অনেক বেশি হবে। তাহলে এখন তুমি যদি এখানে, আমরা যদি কি করতে চাই, স্থায়িত্বের ক্রম লিখতে চাই, আমরা যদি স্থায়িত্বের ক্রম লিখতে চাই, তাহলে স্থায়িত্বের ক্রমটা কি আসবে? 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন আছে, এটাকে আমরা এইভাবে লিখি, 3 ডিগ্রি, 3টা আর কার্বনের উপর পজিটিভ চার্জ, এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। আস্তে আস্তে কিন্তু স্থায়িত্ব কমতে থাকবে, কারণ আস্তে আস্তে চার্জের পরিমাণ বাড়তেছে। বুঝতে পারছো কিনা দেখো তো, কেউ যদি না বুঝো আমাকে জানাইতে পারো, কেউ যদি না বুঝো তাহলে আমাকে তুমি জানাইতে পারো, বুঝছো কিনা দেখো। ক্লিয়ার? হ্যাঁ, 3 ডিগ্রি কম কেন এটা আরেকবার বলতেছি। দেখো, যেটা হয়, এখানে কার্বনের উপর পজিটিভ চার্জ আছে। এখন পজিটিভ চার্জ দ্বারা বোঝায় ইলেকট্রনের অভাব। এখন এখানে 3টা অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলকগুলো কি করে? ইলেকট্রন দান করে বা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তো চিন্তা করে দেখো তো, এখানে ধরো এর কাছে, ধরো কথার কথা, এর কাছে ধরো 20 টাকা অভাব ছিল, তো এ 5 টাকা দিচ্ছে, এ 5 টাকা দিচ্ছে, এ 5 টাকা দিচ্ছে, তাহলে তো 15 টাকা এখানে দিয়ে দিচ্ছে। তাহলে এর কাছে এখন অভাব আছে কতটুকু? 5 টাকা। তার মানে অভাবকেই তো আমরা পজিটিভ চার্জ বলি, তাহলে অভাবটা কমে গেছে না, আর পজিটিভ চার্জটা কমে গেছে না। তো পজিটিভ চার্জ যদি এখানে কমে যায়, নেট পজিটিভ চার্জ, তাহলে এখানে নেগেটিভ চার্জ যুক্ত হতে চাইবে না, কারণ নেগেটিভ চার্জ কোথায় যুক্ত হয়? যেখানে পজিটিভ চার্জ বেশি থাকে। তো এখানে দেখো তো, এই 3টার মধ্যে কোনটা তো অভাব, 4টার মধ্যে কোনটা তো অভাব সবচেয়ে বেশি? এটা হচ্ছে অভাব বেশি এখানে, কারণ এই জায়গাতেও 2টা অ্যালকাইল মূলক আছে, যে অভাব ফিল আপ করার জন্য এখানে কিছু ইলেকট্রন দিয়ে দিবে, এখানে কিছু ইলেকট্রন দিবে। আর এই জায়গাতে একটা অ্যালকাইল মূলক আছে কিন্তু, যে এখানে ইলেকট্রন ডোনেট করতে পারবে বা দান করতে পারবে, বাট ওইখানে কিন্তু কোনো আর নাই, সেই কারণে ওইখানে অভাব বেশি থাকবে। তাই আমি তাহলে এখানে সামারি যদি করি, তাহলে আমরা গতকালকে কি পাইছিলাম? ফ্রি রেডিক্যালের স্থায়িত্বক্রম, ফ্রি রেডিক্যাল, এটার যদি আমরা স্থায়িত্বক্রম দেখি, একসাথে লিখবো সবগুলো, এই জন্য একসাথে লিখে দেওয়া, স্থায়িত্বক্রম। তাহলে কী হয়েছিল দেখো তো, এখানে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বক্রম তুমি যদি লিখতে চাও, সবচেয়ে বেশি স্থায়ী কিন্তু ছিল 3 ডিগ্রিটা, রাইট? 3 ডিগ্রি, যেটাকে আমরা R3 লিখতে পারি, সি লিখতে পারি, ফ্রি রেডিক্যাল। তারপরে কে ছিল? 2 ডিগ্রি। 2 ডিগ্রি কয়টা আর থাকে? 2টা আর থাকে, একটা এইচ থাকে। এরপরে কি ছিল? 1 ডিগ্রি। 1 ডিগ্রি, একটা আর, 2টা এইচ, কার্বনের উপর ডট। এরপরে ছিল 0 ডিগ্রি। বুঝছো কিনা দেখো, এটা ছিল। আর এরপরে যদি তুমি যাও ফ্রি রেডিক্যালের পরে, এই যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম, কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম, তাহলে এটা কীরকম হবে ভাই? দেখো, এটাও কিন্তু সেম, অর্থাৎ এখানে জাস্ট কী হবে, এই যে ডটের জায়গায় জাস্ট প্লাস হয়ে যাবে, আর কিছু না। এই দুইটার কিন্তু ক্রমটা সেম, ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন, এই দুইটা কিন্তু ক্রম সেম, জাস্ট ডটের জায়গায় এখানে কি হবে? এখানে জাস্ট প্লাস চার্জ হবে, যেহেতু কার্বোক্যাটায়ন। বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে আমাকে তুমি বলতে পারো। ওকে, রিকেপ করলাম তো? রিকেপ করলাম তো ভাই, এটা কি বোঝা গেছে সবার? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে,
আচ্ছা দেখো, ওই রিকেপ এটা আর কি ভাই, যে প্লাস চার্জ দেখো, এই তোমাকে তো বললাম প্লাস চার্জ যেখানে বেশি সেখানে নেগেটিভ চার্জ তাড়াতাড়ি যুক্ত হবে বা যুক্ত হতে চাইবে। তো এখানে প্লাস চার্জ সবচেয়ে কম কেন? কারণ এখানে ইলেকট্রন দান করে দিচ্ছে, ফলে এখানে অভাবটা কমে যাচ্ছে, প্লাস চার্জ কম। বাট এখানে তো প্লাস চার্জকে কমানোর মতো কেউ নাই, তো এখানে কিন্তু নেগেটিভ চার্জে সহজে যুক্ত হতে পারবে। তাই ওইটা কিন্তু আর ওরকম থাকবে না, ওটা তাড়াতাড়ি রিয়াকশন করে ফেলবে। বাট এখানে কি হচ্ছে, যেহেতু এখানে নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে না, তাই এটা যেমন ছিল তেমনই থাকবে। তার মানে কি, এটা স্থায়িত্ব সবচেয়ে বেশি, তাই এটা স্থায়িত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা এবার আসো কার্বন আয়নটা দেখি। কার্বন আয়ন দেখলে তোমার আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি কার্বন আয়ন দেখো তাহলে তোমার আইডিয়াটা না আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমার দেখাই, কার্বন আয়নটা দেখে আসো। আমরা প্রথমে তাহলে আঁকবো আগে 3 ডিগ্রি কার্বন আয়ন আঁকবো। কার্বন আয়নটা উল্টা হয়, কার্বন আয়নটা ক্রমটা উল্টা হয়ে থাকে কেন দেখো। আমরা ফার্স্টে এখানে আঁকবো 3 ডিগ্রি কার্বনায়ন, পরে আঁকবো 2 ডিগ্রিটা, পরে আঁকবো 1 ডিগ্রি, পরে 0 ডিগ্রি। ওকে, আমি এটাকে কপি, সরি, এটাকে তাহলে একটু কপি করলাম এখানে, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর 0 ডিগ্রি। ওকে, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর এখানে 0 ডিগ্রি। ঠিক আছে, দেখো কার্বন আয়ন মানে কি, কার্বনের উপর কোন চার্জ থাকে? 2টা নেগেটিভ চার্জ নাকি একটা নেগেটিভ চার্জ? কার্বন আয়ন মানে কিন্তু কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ থাকবে। তাহলে দেখো কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে একটা। 3 ডিগ্রি মানে কি, 3টে অ্যালকাইল মূলক থাকবে, 3টে অ্যালকাইল মূলক থাকবে, 3টে অ্যালকাইল মূলক আছে। আচ্ছা 2 ডিগ্রি মানে কি, কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে আর 2টা অ্যালকাইল মূলক আছে আর একটা হাইড্রোজেন আছে। আর 1 ডিগ্রি কার্বন আয়ন মানে কি, কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে, একটা মাত্র অ্যালকাইল মূলক আছে, বাকি 2টা কিন্তু হাইড্রোজেন। আর 0 ডিগ্রি মানে হচ্ছে কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে আর কোনো ধরনের অ্যালকাইল মূলক নাই, সবগুলো হচ্ছে হাইড্রোজেন, সবগুলো হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা এইবার দেখো, এইবার খেয়াল করে দেখো তো, এই যে অ্যালকাইল মূলকগুলা ইলেকট্রন দাতা নাকি ইলেকট্রন গ্রহীতা? অ্যালকাইল মূলকগুলা ইলেকট্রন দাতা নাকি ইলেকট্রন গ্রহীতা? ইলেকট্রন দাতা নাকি ইলেকট্রন গ্রহীতা? দাতা। আচ্ছা এর মধ্যে নেগেটিভ আছে, নেগেটিভ চার্জ মানে কি, ইলেকট্রন কি বেশি আছে না কম আছে? নেগেটিভ মানে কি, ইলেকট্রন বেশি আছে না কম আছে? নেগেটিভ চার্জ মানে, নেগেটিভ চার্জ মানে কিন্তু ইলেকট্রন বেশি আছে। ধরো এর কাছে 20 টাকা বেশি আছে, এও 5 টাকা দিচ্ছে, এও আরও 5 টাকা চাঁদা দিচ্ছে, এ আরও 5 টাকা ধরো চাঁদা দিচ্ছে, তাহলে এর কাছে এখন থাকবে কত টাকা? এর কাছে থাকবে কত টাকা? এর কাছে থাকবে 35 টাকা। বুঝো, এখানে আছে, এর কাছে ধরো 20 টাকা এক্সট্রা আছে আর বাকিরা সবাই 5 টাকা করে দিচ্ছে, তাহলে এর কাছে এখন থাকবে কত টাকা? 35 টাকা থাকবে। আগে বিয়োগ হয়েছিল কেন? আগে বিয়োগ হয়েছিল কেন মানে আগে ছিল 20 টাকা। দেখো আগে কিন্তু জিনিসটা যেটা ছিল, এখানে ছিল প্লাস চার্জ, তার মানে অভাব ছিল এখানে, তো 20 টাকার অভাব ছিল। আর এরা হচ্ছে নেগেটিভ চার্জ দিচ্ছিল, সো নেগেটিভ চার্জটা কিন্তু প্লাস চার্জটাকে কমাই ফেলছে। এই কারণে এরা 5 টাকা, এই 5 টাকা দেওয়ার কারণে এটা 5 টাকা হয়ে গেছিলো আলটিমেটলি 20 টাকা থেকে। মানে আগে কি ছিল, আগে ছিল পজিটিভ চার্জ, ইলেকট্রন দাতা দিচ্ছে, ইলেকট্রন দান করতেছিল, তার এখানে পজিটিভ চার্জের পরিমাণটা কমে যাচ্ছিল। বাট এবার হয়েছে কি, এবার এখানে আসে নেগেটিভ চার্জ, আবার আসতেছেও নেগেটিভ চার্জ, তাহলে তো নেগেটিভ চার্জের পরিমাণ কমবে না, বাড়বে। আগে কী হয়েছিল, আগে ছিল পজিটিভ চার্জ, আসতেছিল নেগেটিভ সাপ্লাই, সো নেগেটিভ সাপ্লাই এসে পজিটিভকে কমাই ফেলতেছিল। বাট এবার কিন্তু আসে নেগেটিভ, আসতেছেও নেগেটিভ, তাহলে নেট নেগেটিভ কী হবে, নেট নেগেটিভ বাড়বে। তার মানে আমি যদি বলি এই 3, 2, 1, 0 মধ্যে নেগেটিভ চার্জ কোথায় সবচেয়ে বেশি, নেগেটিভ চার্জ কোথায় সবচেয়ে বেশি, তাহলে তোমার আনসার হওয়া উচিত ভাই নেগেটিভ চার্জ সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গায় 3 ডিগ্রিতে। বুঝছো কিনা বলো? এটা কি বোঝা গেছে? 3 ডিগ্রিতে নেগেটিভ চার্জ সবচেয়ে বেশি। এখানে কত টাকা থাকবে বেশি? এখানে থাকবে এই 5 টাকা দিয়ে 5 টাকা, এখানে থাকবে 30 টাকা, এখানে থাকবে 25 টাকা, বাট ওইখানে কিন্তু 20 টাকায় রয়ে গেছে। তার মানে আমি যদি 4টার মধ্যে কম্পেয়ার করতে বলি, তাহলে নেগেটিভ চার্জ সবচেয়ে কম কোথায়? নেগেটিভ চার্জ সবচেয়ে কম কিন্তু এই যে আমার কোথায় বলো তো, এই যে সবচেয়ে কম হচ্ছে আমার তোমার হলো যে এই ডিগ্রিতে, কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে নেগেটিভ চার্জ সবচেয়ে কম। কেন কম দেখাচ্ছি। কারণ কি ছিল, এখানে কি আছে, এখানে অ্যালকাইল মূলক আছে, এখানেও অ্যালকাইল মূলক আছে, এরা ইলেকট্রন ডোনেট করছে, একে এরা ইলেকট্রন ডোনেট করতে পারে। এখানে দেখো অ্যালকাইল মূলক আছে, ইলেকট্রন ডোনেট করতে পারে, বাট এখানে কোনো অ্যালকাইল মূলক আছে না। তাহলে তুমি আমাকে বলো, এখন যদি তুমি একটা পজিটিভ চার্জ এখানে রাখো, আরেকটা চিত্র দিই তোমাকে, চলো বুঝাই। ধরো তুমি এখানে 2টা বস্তুকে নিবা,
ধরো একটা বস্তুকে তুমি এখানে নিছো আর আরেকটা বস্তুকে তুমি এখানে নিছো, ধরো একটা বস্তুতে তুমি অনেকগুলো নেগেটিভ চার্জ রাখছো, আর এটা তো মাত্র দুটো নেগেটিভ চার্জ রাখছো, তাহলে একটা পজিটিভ চার্জকে যদি নাও, এটা যদি তোমার এ বস্তু হয়, এটা যদি তোমার বি বস্তু হয়, তাহলে সেটা যাবে কোথায়? যাবে তো এটা এ বস্তুতে, রাইট? তাহলে এখানে নেগেটিভ চার্জটা কী হবে? ইজিলি এখানে যুক্ত হবে, ইজিলি। কেন? কারণ এখানে নেগেটিভ চার্জ বেশি, পজিটিভ চার্জটা ইজিলি যুক্ত হবে। বাট এই ক্ষেত্রে কী হবে? যদি তুমি একটা পজিটিভ চার্জকে যদি এখানে রাখো, যেহেতু নেগেটিভ চার্জ সবচেয়ে কম, তাহলে এখানে সহজে যুক্ত হতে চাইবে না। বুঝছো নাকি বুঝো নাই? ওইখানে সহজে যুক্ত হতে চাইবে না। এর মানেটা কি? ওইখানে যুক্ত হচ্ছে না, এর মানেটা কি? এর মানে হচ্ছে ওইটার স্থায়িত্ব সবচেয়ে বেশি। যেহেতু এখানে যুক্ত হচ্ছে না, তাহলে এটা যেমন আছে তেমনই রয়ে যাবে। যেহেতু যুক্ত হচ্ছে না এর সাথে, তার মানে এর স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে এখন আমি যদি এখানে স্থায়িত্বের ক্রম লিখতে বলি, আমি যদি এখানে কি লিখতে বলি তোমাকে? স্থায়িত্বের ক্রম লিখতে বলি, আমি ওইটা ওইটা আগের পৃষ্ঠা লিখবো, আসো এখানে লিখে আসো। আমি যদি এখানে স্থায়িত্বটা লিখতে বলি, তাহলে তুমি এখানে বলবা যে ভাই তাহলে স্থায়িত্ব হচ্ছে কীরকম হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে কম, কারণ এখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে 2 ডিগ্রি বেশি, এরপরে 1 ডিগ্রি আরও বেশি, আর সবার লাস্টে হচ্ছে সবচেয়ে বেশি কার? 0 ডিগ্রির। বুঝছো কিনা দেখো। এটা কি বোঝা গেছে ভাই? ওকে, এটা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। 3 ডিগ্রিটা আরেকবার বোঝাচ্ছি, দেখো খেয়াল করো। এখানে কি আছে? এই জায়গায় নেগেটিভ চার্জ আছে, তার মানে ইলেকট্রন এমনি বেশি আছে এখানে। আর এরাও ইলেকট্রন দাতা, তাহলে এরাও নেগেটিভ চার্জই দিচ্ছে আলটিমেটলি। নেগেটিভ চার্জই ইলেকট্রন ঘনত্ব থেকে এর কাছে দিচ্ছে। তার মানে ধরো এখানে ধরো 20 টাকা বেশি আছে, এও 5 টাকা দিচ্ছে, এও 5 টাকা দিচ্ছে, এও 5 টাকা দিচ্ছে, তাহলে এর হয়ে গেছে কত টাকা? 35 টাকা না? আগের ক্ষেত্রে কম ছিল কেন? কারণ আগে ছিল কার্বনের উপর পজিটিভ চার্জ, আসতেছিল নেগেটিভ চার্জ, তো নেগেটিভ এসে পজিটিভকে কমাই ফেলতেছিল। বাট এখন কি হয়েছে? এখন এখানে নেগেটিভ চার্জ কার্বনের উপর আসতেছেও নেগেটিভ চার্জ, তাহলে আলটিমেটলি নেট নেগেটিভ চার্জ বেড়ে যাবে। বুঝতে পারছো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি আগের পৃষ্ঠা যদি এটাকে লিখতে চাই, তাহলে এখন দেখো তো এখানে কার্বন আয়নের যদি স্থায়িত্বক্রম লিখতে চাই, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কার্বন আয়নের স্থায়িত্বক্রম যদি লিখতে চাই, কি হবে? জাস্ট উল্টাটা হবে। স্থায়িত্বক্রম আমি একসাথে লিখে দেওয়ার কারণ হচ্ছে এগুলো একসাথে মনে রাখবা, তাহলে আর ভুল হবে না, কারণ এগুলো এমসিকিউ আসে অনেক। তাহলে বলো তো সবচেয়ে বেশি স্থায়িত্ব কোনটা হবে এখানে? তাহলে সবচেয়ে কম, আমি যদি এইটাকেই যদি কপি করি, দেখো তাহলে নেগেটিভ চার্জ এটার থেকে তাহলে বেশি হবে 2 ডিগ্রিটা। R2 থাকবে এখানে, CH থাকবে এখানে, নেগেটিভ চার্জ থাকবে। এর থেকে বেশি হবে হচ্ছে 1 ডিগ্রিটা। আর CH2 থাকবে এখানে, নেগেটিভ চার্জ থাকবে। আর এর থেকে বেশি হবে 0 ডিগ্রিটা, CH3 পরে নেগেটিভ চার্জ থাকবে। বুঝছো এইটা? তাহলে এটা হচ্ছে আমার মূল সামারি বা মূল পয়েন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? দেখো হোপফুলি সবাই বুঝতে পারছো, কারো এখানে সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। দেখো এটা কিন্তু আমি স্থায়িত্বক্রম পড়াইছি, সক্রিয়তা ক্রমগুলো কিন্তু উল্টা হবে। বলতে পারবা এই যে কোন কার্বোক্যাটায়নের সক্রিয়তা সব থেকে বেশি? কোন কার্বোক্যাটায়নের সক্রিয়তা সব থেকে বেশি? কোন কার্বোক্যাটায়নের, হ্যাঁ এমসিকিউতে অনেক বেশি আসে, কোন কার্বোক্যাটায়নের সক্রিয়তা সব থেকে বেশি? ভেরি গুড, সক্রিয়তা বেশি কিন্তু কার বলো তো? 0 ডিগ্রির। কারণ 0 ডিগ্রির স্থায়িত্ব সব থেকে কম, আর যার স্থায়িত্ব কম তার কিন্তু সক্রিয়তা বেশি হয়ে থাকে। তাহলে 0 ডিগ্রি কিন্তু সক্রিয়তা সব থেকে বেশি হবে, এটা মনে রাখবা। আচ্ছা, নেক্সটে যাই আসো আমরা। নেক্সটে আমরা চলো আরও একটা জিনিস দেখার চেষ্টা করি। সেটা হলো যে দেখো আমি তোমাকে বলি, আমরা ধরো একটা জিনিস দেখাই আসো। ধরো অ্যাট ফার্স্ট আমরা আগে চলো ফ্রি রেডিক্যাল নিয়ে দেখি আসো, তারপর আমি আস্তে আস্তে আসতেছি। প্রথমে চলো আমরা দেখবো ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, এটার একটা জিনিস দেখাই। ফ্রি রেডিক্যালে থাকা যে কার্বনের উপর ফ্রি রেডিক্যাল থাকবে তার সংকরায়ন কত সেটা চলো বের করি আসো। ফ্রি রেডিক্যাল থাকা যে কার্বন থাকবে তার সংকরায়ন কত চলো বের করি। কীরকম হচ্ছে? এখানে কার্বন থাকতেছে, এখানে আর থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে, এই জায়গাতে আর থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে, এই জায়গাতে আর থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে, আর এই জায়গাতে একটা মাত্র শুধু ইলেকট্রন আছে। আচ্ছা, বলতে পারবা এই কার্বনের সংকরায়ন কত হবে? এই কার্বনের সংকরায়ন কত হবে বলতে পারবা? আগে চলো এই কার্বনের স্টেরিক নাম্বার বের করি।
এই কার্বনের সিগমা বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে সিগমা বন্ধন হচ্ছে তিনটা। প্লাস এই কার্বনে কোনো লন পেয়ার আছে? তুমি বলবা যে ভাই একটা তো ইলেকট্রন আছে, বাট একটা ইলেকট্রন নিয়ে কি লন পেয়ার হয়? একটা ইলেকট্রন নিয়ে কি লন পেয়ার হয়? না, একটা ইলেকট্রন নিয়ে লন পেয়ার হয় না। তাহলে এখানে কত থাকবে? 0। তাহলে এটা কত চলে আসবে এখানে? 3। তার মানে এই কার্বনের সংকরায়ন কত? sp2। এবার আসো কার্বোক্যাটায়ন দেখি আসো। এবার আসো আমরা দেখবো কার্বোক্যাটায়ন। এবার দেখি আসো আমরা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন যদি তুমি দেখো, কার্বোক্যাটায়নে কি হয়? কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, তাহলে এখানে আর আছে অথবা হাইড্রোজেন থাকতে পারে। এই জায়গাতে আর থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে। এই জায়গাতেও আর থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে। ওকে, দুইটা নিয়ম এটা বের করতে পারো, দুইটা নিয়মে বের করতে পারো। এই কার্বনের সংকরণ বের করতে হচ্ছে, দুইটা নিয়মে বের করতে হবে। আচ্ছা তোমরা কি এই সূত্রটা শিখছো সবাই? সবাই এক্স ইকুয়াল টু কত? হাফ ওই যে ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই ফর্মুলা কি সবাই শিখছো এখানে? এই ফর্মুলা শিখছিলে না তোমরা মোলের পর্যায়িত ধর্মে? এটা দিয়েও বের করতে পারো, স্টেরিক নাম্বার হিসেবেও বের করতে পারো। দুটো দিয়ে আমি তোমাকে বের করে দেখাচ্ছি। আগে এটা দিয়ে বের করে আসো। এখানে হাফ বসাবো। কার্বনের কত আছে এখানে? কার্বনের হচ্ছে যে আমরা আমরা সবাই জানি 4 হয়ে থাকে, রাইট? প্লাস কার্বনের বি মানে কি? যোজ্যতা স্তরীয় ইলেকট্রন সংখ্যা। তো 2s2 2p2, তাহলে 4 হয়ে থাকে। এম কি জিনিস? একযোজীমূলক। অ্যালকাইল একটা একযোজীমূলক, কি কারণ এটা সিঙ্গেল হাত থাকে। তাহলে এখানে আছে কয়টা? 3টা। কোনো ক্যাটায়ন আছে এখানে? হ্যাঁ, একটা ক্যাটায়ন আছে। কোনো অ্যানায়ন আছে? না। তাহলে কত আসবে আনসার? আনসার আসবে কিন্তু এখানে 3। কেমনে? 7 থেকে 1 বাদ দাও, 6 থেকে 6কে ভাগ করো, 3 থাকে। তাহলে 3 আসা মানে কোন ধরনের সংকরায়ন? sp2 সংকরায়ন। তার মানে এখানে যে কার্বনটা দেখতেছো, এটা কোন ধরনের সংকরায়ন? sp2 সংকরায়ন। আর যদি এখানে যদি আমি তাহলে ওই স্টেরিক নাম্বার নিয়ম হিসাবে বের করতে চাই, স্টেরিক নাম্বার হিসাবে, তাহলে সিগমা বন্ধন এখানে 3টা, কোনো লন পেয়ার নাই, তাহলে হবে 3। আর 3 মানে আলটিমেটলি এটা কিন্তু sp2 সংকরায়িত। তাহলে কার্বোক্যাটায়নে কিন্তু কি ধরনের সংকরায়িত? sp2 সংকরায়িত। ঠিক আছে, এবার আসো আমরা একটু দেখি তাহলে কার্বানায়নটা কি হয়। কার্বানায়ন, চলো আমরা দেখি কার্বানায়নটা কি হয়। এটা ইম্পর্টেন্ট, কার্বানায়নটা ইম্পর্টেন্ট। কার্বানায়ন আমরা দুই নিয়মে তোমাকে বের করে দেখাবো, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। চলো দেখাই কার্বানায়নে কি হচ্ছে। তাহলে কার্বন থাকতেছে, এখানে নেগেটিভ চার্জ থাকতেছে একটা, এখানে একটা আর থাকতে পারে অথবা এইচ থাকতে পারে, এই জায়গায় আর থাকতে পারে অথবা এইচ থাকতে পারে, এই জায়গায় আর থাকতে পারে অথবা এইচ থাকতে পারে। আগে চলো আমরা এক্স এর এই নিয়মে বের করি, এই নিয়মে চলো বের করি আগে। দেখো তাহলে এই নিয়মে যদি বের করতে চাই, তাহলে হাফ ভি কত আসবে? ভি তো 4, এম কত? এম হচ্ছে 3, ক্যাটায়ন নাই বাট একটা অ্যানায়ন আছে না, নেগেটিভ চার্জ তো আছে, তাহলে এখানে কিন্তু 4 চলে আসছে। অর্থাৎ এটা কিন্তু sp3 সংকরায়িত। এটা কিন্তু কি সংকরায়িত? sp3 সংকরায়িত। তার মানে খেয়াল করে দেখো, এই যে কার্বনটা, এর কার্বনায়নের ক্ষেত্রে কিন্তু সংকরায়নটা sp3 হয়। কেন? তুমি চাইলে স্টেরিক নাম্বার দিয়ে হিসাব করতে পারো। স্টেরিক নাম্বার যেটা হয়, সিগমা বন্ধন থাকে 3টা, 1 2 3। নেগেটিভ চার্জটাকে আমরা লন পেয়ারের সাথে কম্পেয়ার করি, তখন এটা আমরা 1 লিখি, তাহলে 4 হয়ে থাকে। নেগেটিভ চার্জটাকে আমরা একটা লন পেয়ারের সাথে কম্পেয়ার করতে পারি, কারণ তোমার হচ্ছে যে ব্যাপারটা দেখো, এটা নেগেটিভ চার্জ কখন আসে? একটা একটা মোলের উপর নেগেটিভ চার্জ কখন আসে বলতে পারো? একটা মোলের উপর নেগেটিভ চার্জ কখন আসে বলতে পারো? একটা মোলের উপর নেগেটিভ চার্জ কখন আসে? ধরো একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে আমি তোমাকে বলি। দেখো একটা ধরো এখানে একটা এ আছে, আমি তোমাকে বুঝাই। ধরো এখানে একটা এ আছে, ধরো কথার কথা এখানে একটা এ আছে, আর এখানে একটা বন্ধন আছে, এখানে ধরো একটা বি আছে। তো এখানে একটা আমি ইলেকট্রন, একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে। এখন আমি এর উপর নেগেটিভ চার্জ কখন লিখতে পারবো বলতে পারবা? এর উপর নেগেটিভ চার্জ আমি কখন লিখতে পারবো? যদি যদি 2টা ইলেকট্রনকেই এ তার নিজের দিকে নিয়ে আসে। যদি কি করে? 2টা ইলেকট্রনকেই যদি তার এ নিজের দিকে নিয়ে আসে। এখন 2টা ইলেকট্রন মানে কি হয়? লন পেয়ার হয়। তাহলে এটা নেগেটিভ চার্জকে আমি এটা লন পেয়ারের সাথে কম্পেয়ার করতে পারি। নেগেটিভ চার্জ আর লন পেয়ার সেম জিনিস না, কথাটা বুঝিও। নেগেটিভ চার্জ আর লন পেয়ার সেম জিনিস না, বাট একটা নেগেটিভ চার্জ কখন তৈরি হয়? যখন কি আসে, এই 2টি ইলেকট্রনকে যখন তার নিজের দিকে নিয়ে আসবে। আলটিমেটলি লন পেয়ার মানে কি? 2টা ইলেকট্রন, যেহেতু নেগেটিভ চার্জ একটা আছে তাই আমি +1 করছি এখানে। কথাটা কি বুঝতে পারছো এবার? এটা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই?
হ্যাঁ, এটা কি বুঝতে পারছো সবাই নাকি বুঝো নাই? না বুঝলে আমাকে বলতে পারো। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, এবার আসো কিছু জিনিস আলোচনা করি। এইখানে আমাকে বলো তো, এই কার্বন এটা এটা যেটা আছে এইখানে, এটা চুম্বক ধর্ম কি ছিল? বলতে পারবে এটা চুম্বক ধর্ম কি ছিল? এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এই জন্য এটি কি থাকতো বলো তো? এটা থাকতো প্যারা ম্যাগনেটিক। ফ্রি রেডিক্যাল কি হয়ে থাকতো? ফ্রি রেডিক্যাল কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক হয়ে থাকে, রাইট? আচ্ছা, এরপর যদি তুমি এখানে যাও কার্বোক্যাটায়ন, বলতে পারবা কার্বোক্যাটায়ন প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? বলতে পারবা কার্বোক্যাটায়ন প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নে তোমার কোনো সিঙ্গেল ইলেকট্রন তোমার চোখে পড়তেছে? কার্বোক্যাটায়নে কোনো সিঙ্গেল ইলেকট্রন তোমার চোখে পড়তেছে? আমার তো চোখে পড়তেছে না। তাহলে কার্বোক্যাটায়ন কিন্তু কি হয়ে থাকে বলো তো? আমার যে কার্বোক্যাটায়ন থাকে এরা কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে থাকে, কারণ এখানে কিন্তু কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, বাট ফ্রি রেডিক্যাল একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, ডায়াম্যাগনেটিক। এবার সবচেয়ে চ্যালেঞ্জিং কোয়েশ্চন, তাহলে ভাই কার্বন আয়ন কি হবে? তাহলে ভাই কার্বন আয়ন কি হবে? বলতে পারবা কার্বন আয়ন কি হবে, ডায়া নাকি প্যারা? কার্বন আয়ন কি হবে, ডায়া নাকি প্যারা? ওকে, কার্বন আয়ন কি হবে, ডায়া নাকি প্যারা? অনেকে নেগেটিভ চার্জ দেখে প্যারা বলতেছো, এই যে নেগেটিভ চার্জ দেখে, বাট একটা নেগেটিভ চার্জে কিন্তু দুইটা ইলেকট্রন, একটা নেগেটিভ চার্জকে তুমি দুইটা ইলেকট্রনের সাথে কম্পেয়ার করতে পারো, তাহলে এটা কিন্তু সিঙ্গেল ইলেকট্রন না, তাহলে এটাও কিন্তু কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেয়ে গেলাম। কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট, চলো আমি তোমাকে দেখাই দিচ্ছি। প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাইছি আমরা, সেটা হলো যে এখানের মধ্যে ফ্রি রেডিক্যাল sp2 সংকরায়িত হয়, কার্বোক্যাটায়নও sp2 সংকরায়িত হয়, বাট কার্বন আয়ন কিন্তু sp3 সংকরায়িত হয়। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস পাইলাম যে ফ্রি রেডিক্যাল কিন্তু আমার প্যারাম্যাগনেটিক হয়, বাট কার্বোক্যাটায়নে আমার ডায়াম্যাগনেটিক হয়ে থাকে, আবার কার্বন আয়নে কি হয়ে থাকে, ডায়াম্যাগনেটিক হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা যে আমার এই যে কার্বন আয়নের আকৃতিটা কীরকম হবে? কেউ গ্যাস করতে পারো? আচ্ছা, এখানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ো নাই কে কে? মৌলের পর্যাবৃত্ত ধর্মের সংকরায়নটা পড়ো নাই কে কে বলতে পারবা? মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ো নাই কে কে? একদমই পড়ো নাই। আচ্ছা, বেশিরভাগ কেমনে পড়ছো তোমরা? মানে মৌলের পর্যাবৃত্ত ধর্মে কি পড়ে আসছো সবাই? পড়ছো? আচ্ছা, আমি তোমাকে জাস্ট বলি, এটা রিলেট, এখন আমি যে কথাটা বলবো সেটা রিলেট করতে পারবা কারা? যারা শুধুমাত্র মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ে আসছো। বলতে পারবা কার্বন আয়নের যে আকার বা জ্যামিতিক গঠন সেটা কোন যৌগের মতো হবে? কার্বন আয়নের যে জ্যামিতিক গঠন সেটা কোন যৌগের মতো হবে বলতে পারবা? কার্বন আয়নের জ্যামিতিক গঠনটা কোন যৌগের মতো হবে? কার্বন আয়নের যে জ্যামিতিক গঠন সেটা কোন যৌগের মতো হবে বলতে পারবা? কেউ কেউ বলতেছো CH4। আচ্ছা, আমি জ্যামিতিক গঠনের জন্য ডিসকাস করি, আসো দেখো। তাহলে কি হইলো, ফার্স্ট আমরা কি পাইলাম? ফার্স্ট আমরা পাইছি ফ্রি রেডিক্যাল। দেখো, ফার্স্ট আমরা পাইছি ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল যার সংকরণ কি হয়েছে, এই যে sp, কার্বনের সংকরণ হচ্ছে sp2, কার্বনের সংকরণ আসছে sp2। বেসিক্যালি এটার স্ট্রাকচার হয়ে থাকে আমাদের ওই যে তোমার ওই সমতলীয় ত্রিকোণাকার। এটার স্ট্রাকচার কীরকম? সমতলীয় ত্রিকোণাকার, ত্রিকোণাকার। ওকে, অর্থাৎ তুমি যদি দেখতে চাও একটা ফ্রি রেডিক্যাল স্ট্রাকচার, একটা কার্বন থাকে এখানে, এখানে ধরো তুমি দিতে পারো একটা, এখানে একটা তুমি দাও, এখানে একটা তুমি দাও, সিঙ্গেল ইলেকট্রন এখানে দেখায় দাও। বুঝছো, এটা সমতলীয় ত্রিকোণাকার। আচ্ছা, ফ্রি রেডিক্যাল গেল, এটা তো গেছে ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এটা গেছে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য, আমি নিচে নিচে দেখাই। তাহলে এটার যে কার্বন, এটা সংকরায়ন ছিল sp2, আর এটার জ্যামিতিক গঠন ছিল সমতলীয় ত্রিকোণাকার। ওকে, দেন আমরা যদি ওই যে কার্বোক্যাটায়ন দেখতে চাই, কার্বোক্যাটায়নটাও সেম। যদি আমরা কার্বোক্যাটায়ন দেখতে চাই, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন আমরা যেটা দেখছি এখানেও কিন্তু ওই যে কার্বনের সংকরণ কি ছিল, কার্বনের সংকরণে কিন্তু sp2 ছিল, রাইট? কার্বনের সংকরণ sp2 ছিল। এটার স্ট্রাকচার কি হয়ে থাকে আমাদের
সমতলীয় বর্গাকার হয়ে থাকে, ত্রিকোণাকার হয়ে থাকে, সমতলীয় ত্রিকোণাকার। অর্থাৎ এই যে কার্বন, তার উপর এখানে পজিটিভ চার্জ এখানে দেখাইতে পারো, ওকে, বা একটা হাত দিয়েও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তুমি চাইলে একটা এরকম করতে পারো, একটা হাত দিয়ে দেখা দিতে পারো যেটা পজিটিভ চার্জ, আর তিনটার এখানে সংকরায়ন হয়। এটা একটা হাইড্রোজেন বা অ্যালকাইলমূলক যাই তুমি দাও, হাইড্রোজেন বা অ্যালকাইলমূলক, এখানে হাইড্রোজেন বা অ্যালকাইলমূলক, মানে বেসিক্যালি তুমি চাইলে এটাকে নাও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে তুমি প্লাস চার্জ দিয়ে দিতে পারো। ওকে, সমতলীয় ত্রিকোণাকার। এবার আমাদের কনসার্নটা হচ্ছে কোনটাকে নিয়ে, যেটা সবাই ভুল করে ফেলি আমরা, সেটা হচ্ছে কার্বনায়নকে নিয়ে। কার্বনায়ন, এখানে আমরা পাইলাম কার্বনের সংকরায়ন sp3। তাহলে এটার আকৃতি জ্যামিতিক গঠন কিরকম হয় বলতে পারবা কেউ? এটা জ্যামিতিক গঠন কিরকম হয় বলতে পারবা? সবাই অনেকেই বলতেছে আমাকে চতুস্তলকীয় sp3 দেখে, বাট বুঝতে হবে এটা কিন্তু লন পেয়ারের একটা কনসেপ্ট। এটা কিরকম কারা ছিল sp3 বাট লন পেয়ার একটা আছে, sp3 বাট লন পেয়ার একটা আছে, একজন কিন্তু ঠিক বলছো, রায়হান ঠিক বলছো, sp3 বাট একটা লন পেয়ার আছে, কার ছিল? ns3। তাহলে এটার স্ট্রাকচারটা কিরকম? ns3 মতো। এখন ns3 স্ট্রাকচার কি ছিল? ওই ত্রিকোণাকার পিরামিডীয়, অর্থাৎ ট্রাইগোনাল পিরামিডাল শেপের ছিল, পিরামিডাল। তোমাদের মনে আছে কিনা দেখো, ওইখানে কিরকম হইতো, এখানে কার্বন, এই যে নেগেটিভ চার্জটাকে এখানে দেখাইতা, তারপর এখানে কি হইতো, তিনটা হাইড্রোজেন দিতা, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এই জায়গায়। বুঝছো কিনা দেখো, না বুঝলে আমাকে বলতে পারো। এই পৃষ্ঠাটা কি বোঝা গেছে ভাই? কেউ যদি কোনো জায়গায় না বুঝে আমাকে বলতে পারো, জানাইতে পারো, বাট হোপফুলি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর্কাইভে আমার ক্লাস করতেই পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, ফেসবুকে যারা দেখতেছো, ওই আফনান চতুস্থলকীয় বলছো, না ভাই এটা চতুস্থলকীয় না, এটা হচ্ছে যে nsc-র মতো। ওকে, তারপর চলো আমরা নেক্সটে চলে দিয়ে আসো, আমরা তাহলে এগুলো শেষ। আমরা তাহলে কিন্তু খেয়াল করে দেখো, এইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে ছকটা তোমাকে পড়াইলাম, এটা কিন্তু তুমি 5 স্টার দিতে পারো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। তারপর চলে তাহলে আমরা নেক্সটে চলে যাই। আমরা এখন তাহলে আলোচনা করবো হচ্ছে আমাদের বিকারককে নিয়ে। তো বিকারক জিনিসটা কি? ওই যে মনে আছে আমরা তিনটা জিনিস পড়ে আসছি, একটা হচ্ছে যদি আমরা সুষম বিভাজন করি তাহলে আমরা ফ্রি রেডিক্যাল পাই, আর যদি বিষম বিভাজন করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তোমার এই যে কী পাই বলতো, সেক্ষেত্রে আমরা কার্বোক্যাটায়ন অথবা কার্বানায়ন পেয়ে থাকি। ওকে, যাই হোক, তা আমাদের বিকারক কি জিনিস দেখো। বিকারক হচ্ছে জৈব বিক্রিয়ায় জৈব যৌগের সাথে যা এসে যুক্ত হয়ে উৎপাদ উৎপন্ন করে এবং উপজাত তৈরি করে। মানে জিনিসটা এরকম দেখো, ধরো তুমি এখানে একটা জৈব যৌগ নিছো, কথার কথা, এখানে ধরো তুমি একটা জৈব যৌগ নিছো, এখন এই জৈব যৌগের সাথে কে এসে যুক্ত হয়? বিকারক এসে যুক্ত হয়, বিকারক। তো এবং কি উৎপন্ন করে? উৎপাদ তৈরি করে, এবং কাঙ্ক্ষিত উৎপাদের সাথে যেগুলো বর্জ্য আকারে তৈরি হয় তাদেরকে আমরা উপজাত বলি। কাঙ্ক্ষিত উৎপাদের সাথে যেগুলো বর্জ্য আকারে উৎপন্ন হয় তাকে আমরা উপজাত বলি। অর্থাৎ জৈব যৌগের সাথে যা এসে যুক্ত হয়, তাকে আমরা বেসিক্যালি বিকারক বলতেছি। আর বিকারকগুলো আক্রমণকারী যে বিকারকগুলো, মানে এই যে বিকারকটা কিন্তু কি করতেছে, বেসিক্যালি এই জৈব যৌগটাকে অ্যাটাক করতেছে। বিকারকটা বেসিক্যালি এই জৈব যৌগটাকে কিন্তু অ্যাটাক করতেছে। আর যে অ্যাটাক করে তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী বিকারক, বা ইলেকট্রোফাইল কেন্দ্রাকর্ষী বিকারক, বা নিউক্লিওফাইল মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। এখানে একটা কথা বলার আছে, দেখো সেটা কি, একটা ওয়ার্ড আছে দেখতেছো ফাইল, একটা ওয়ার্ড দেখতেছো কি ফাইল। ফাইল মানে কি জানো? ফাইল মানে হচ্ছে আকর্ষণ। ফাইল মানে কি? ফাইল মানে হচ্ছে তোমার আকর্ষণ। ফাইল মানে কি? ফাইল মানে হচ্ছে আকর্ষণ। এবার তুমি আমাকে একটা জিনিস বলো তো, এখানে যে লেখা আছে ইলেকট্রোফাইল, তাহলে এটা কাকে আকর্ষণ করবে? ইলেকট্রোফাইলটা। এখানে লেখা আছে ইলেকট্রোফাইল, তাহলে সেটা কাকে আকর্ষণ করবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রোফাইল কাকে আকর্ষণ করে? ইলেকট্রন আকর্ষণ করে। আর ইলেকট্রোফাইলকে সংক্ষেপে আমরা ইউ দিয়ে লিখে থাকি। ইলেকট্রোফাইলকে আমরা কি লিখে থাকি সংক্ষেপে? ইউ। ইলেকট্রোফাইলকে আমরা আরেকটা নাম কি নাম, যেহেতু সেই ইলেকট্রনকে আকর্ষণ করে তাই এটাকে আমরা ইলেকট্রন আকর্ষী বিকারকও বলতে পারি। ইলেকট্রোফাইলটা, প্রথম কথা দেখো, ফাইল কথার অর্থ হচ্ছে আকর্ষণ। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করে তাই এটাকে আমরা ইলেকট্রন আকর্ষী বিকারকও বলতে পারি। আর এটাকে সংক্ষেপে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি।
আর নিউক্লিওফাইল, ফাইল মানে হচ্ছে আকর্ষণ। তাহলে নিউক্লিওফাইল কারা? যারা নিউক্লিয়াসে থাকা চার্জকে আকর্ষণ করে। এখন নিউক্লিয়াসে কোন চার্জ থাকে? পজিটিভ চার্জ। তাহলে নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে যারা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তাই এটাকে আমরা কেন্দ্রাকর্ষী, কারণ ওই যে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে তাকে আমরা কেন্দ্রাকর্ষী বিকারকও বলতে পারি। ঠিক আছে, ফ্রি রেডিকেল তোমরা চিনোই। এবার আসি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল কারা হবে। একটা জিনিস আমাকে বলো যে কারা ইলেকট্রনকে আকর্ষণ করে? যে পজিটিভ চার্জ, অর্থাৎ যাদের ইলেকট্রনের অভাব থাকবে। তার মানে ইলেকট্রোফাইল হিসেবে কারা কাজ করবে? পজিটিভ চার্জগুলা বা যাদের ইলেকট্রনের অভাব থাকবে। নিউক্লিওফাইল হিসেবে কারা কাজ করবে? নিউক্লিওফাইল কাকে আকর্ষণ করে? পজিটিভ চার্জকে। তো পজিটিভ চার্জকে কে আকর্ষণ করে? নেগেটিভ চার্জ, অথবা যার মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, সেটা হইতে পারে লন পেয়ার, হইতে পারে অষ্টক সম্প্রসারণ যৌগ, তারা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। চলো আমরা বিস্তারিত আলোচনা করি, এগুলো নিয়ে আসো। কেমন? আমরা তাহলে চলো একটু কাজ করে আসো, বিস্তারিত আলোচনা করি। যেমন আমি তোমাকে দেখাই, দেখো ফার্স্ট অফ অল আমরা ইলেকট্রোফাইল নিয়ে আলোচনা করবো। কেমন? ওকে, দেখো ইলেকট্রোফাইলের কথা হচ্ছে কি তাহলে? ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে তারা কি ইলেকট্রনকে আকর্ষণ করবে। তারা কাকে আকর্ষণ করবে? ইলেকট্রন আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রন আকর্ষণ করতে পারে কারা? যারা পজিটিভ চার্জযুক্ত। তাহলে যারা ঋণাত্মক চার্জযুক্ত কার্বন আয়ন এবং ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ থাকে, তাদেরকে বেসিক্যালি আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল বলতে পারি। ইলেকট্রোফাইলকে সাধারণত আমরা ই অথবা ইউ দিয়ে প্রকাশ করে থাকি। ইলেকট্রোফাইল যেটা আছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কোনো কোনো জায়গায় বড় হাতের ই দিয়ে প্রকাশ করা হয়, আবার এটাকে কেউ কেউ ইউ দিয়েও প্রকাশ করে, বাট আমরা ই দিয়ে প্রকাশ করি। যেমন ই দিয়ে লিখো, তাহলে এখানে ই করে দিই, এখানে তাহলে আমরা ই করে দিই। ইলেকট্রোফাইলকে আমরা ই দিয়ে প্রকাশ করি। আর নিউক্লিওফাইলকে কি দিয়ে প্রকাশ করে জানো? নিউক্লিওফাইলকে আমরা এন ইউ দিয়ে প্রকাশ করি। নিউক্লিওফাইলকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এন ইউ। ওকে, তাহলে ইলেকট্রোফাইল তো আমরা বুঝতে পারলাম তারা ইলেকট্রনকে আকর্ষণ করবে। এখন ইলেকট্রোফাইলটা দুই ধরনের হয়। একটা হচ্ছে যে ধনাত্মক ইলেকট্রোফাইল, একটা কারা? যারা পজিটিভ চার্জ থাকে। একটাকে আমরা বলি ধনাত্মক ইলেকট্রোফাইল, অর্থাৎ যাদের পজিটিভ চার্জ থাকে, ইলেকট্রোফাইল। যেমন হইতে পারে সেটা তোমার কার্বোক্যাটায়ন। এই যে ধরো CH3, এর উপর তুমি পজিটিভ চার্জ দিলে, হইতে পারে কার্বোক্যাটায়ন। তারপর ধরো হইতে পারে তোমার এখানে H+, হইতে পারে তোমার এখানে Br+। মানে যদি পজিটিভ চার্জ থাকে, যার উপরই পজিটিভ চার্জ থাকুক না কেন, সেটা কি হিসেবে কাজ করবে? সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। বোঝা গেছে? যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা ইলেকট্রোফাইল হবে, সেটা যার উপরই পজিটিভ চার্জ থাকুক। ওকে, একটা গেছে এটা। আরেকটা আছে যারা, যেটাকে আমরা প্রশম ইলেকট্রোফাইল, মানে এর উপর কোনো চার্জ থাকবে না, বাট তারপরে তারা ইলেকট্রনকে আকর্ষণ করে। প্রশম ইলেকট্রোফাইল। ভাই এরা কারা হবে? দেখো এদের চার্জ নাই, বাট এরা ইলেকট্রনকে আকর্ষণ করে। কারা? কাদের ইলেকট্রন দরকার? যাদের অষ্টক সংকোচন থাকে। যেমন অষ্টক সংকোচন কাদের থাকে? ধরো LCl3, তারপরে তোমার হচ্ছে BF3, তারপরে তোমার হচ্ছে BeCl2, তারপর ধরো তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কেন? কারণ কার্বনের উপর পজিটিভ চার্জ থাকে। তারপরে তোমার হচ্ছে FeCl3, তারপরে তোমার হচ্ছে SO3। মানে বেসিক্যালি এরা কি হয়ে থাকে? এই প্রশম ইলেকট্রোফাইলগুলো অষ্টক সংকোচন যৌগ হয়ে থাকে। বুঝছো কিনা দেখো। আরেকটা জিনিস দেখো, তুমি যদি খেয়াল করে দেখো, এরা সবাই ইলেকট্রনকে আকর্ষণ করে। তোমরা কি লুইস ক্ষারক আর লুইস বেস পড়ে আসছিলা? তোমরা কি, হ্যাঁ, Br+ও হইতে পারে যদি ব্রোমিয়াম, ধরো তোমার Br+ কেমন হয়? ধরো Br2 যখন থাকে, Br2-র মধ্যে দুটো Br পাশাপাশি আছে, তো একটা Br যদি দুটো ইলেকট্রনকে নিয়ে যায়, তখন সেখানে Br+ তৈরি হয় আর Br- তৈরি হয়। ওকে, তোমরা কিন্তু পড়ছিলা, এই যে লুইস ক্ষারক এগুলো পড়ছিলা। তো অষ্টক সংকোচন যৌগগুলা কি হিসেবে কাজ করতো? লুইস ক্ষারক হিসেবে কাজ করতো, বা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতো, লুইস অ্যাসিড। তাহলে ইলেকট্রোফাইল যেগুলো থাকে, ইলেকট্রোফাইল এরা কি হিসেবে কাজ করতে পারে? এরা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। লুইস অ্যাসিড। তাহলে ইলেকট্রোফাইলগুলো কিন্তু আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। এবার তাহলে এই বিষয়টা কি বোঝা গেছে? উদাহরণগুলো একটু স্ক্রিনশট তুলে রাখতে পারো, কারণ এগুলো থেকে MCQ আমরা একটু পরে করবো। কেমন? ওকে, আর বেশিক্ষণ নাই ক্লাস, আর 20 মিনিট পড়াবো শুধু আজকে। প্রতিটা ক্লাসে আমাদের 1.5 ঘন্টা করে হবে। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে আসো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল জিনিসটা কি? ওই যে যারা কি করবে, ওই যে পজিটিভ চার্জকে যারা আকর্ষণ করবে, যারা পজিটিভ চার্জকে যারা আকর্ষণ করবে।
এখন পজিটিভ চার্জকে আকর্ষণ দেখো নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী, অর্থাৎ নিউক্লিয়াস বা ধনাত্মক কেন্দ্রের প্রতি প্রবল আকর্ষণ থাকে। তো কাদের আকর্ষণ থাকবে? যারা নেগেটিভ চার্জ যুক্ত হবে তাদেরকে আমরা কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বলতেছি। ওকে, দেখো এরা কারা কারা হইতে পারে। দেখো এরা হইতে পারে এরকম, তোমার ধরো নেগেটিভ চার্জ যদি থাকে, যেমন আমরা সবাই জানি কার্বানায়ন CH3, ধরো CH3 কথার কথা, এর উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা কিন্তু নেগেটিভ চার্জ থাকলে নিউক্লিওফাইল। তারপরে ধরো হইতে পারে তোমার Cl মাইনাস, হইতে পারে তোমার Br মাইনাস, নেগেটিভ চার্জ থাকলেই সেটাকে নিউক্লিওফাইল হবে। হইতে পারে তোমার ধরো Cn মাইনাস, তারপর হইতে পারে তোমার হচ্ছে OH মাইনাস, রাইট? তারপর হইতে পারে তোমার কাছে ধরো OR মাইনাস। নেগেটিভ চার্জ থাকলে তারা কি হবে? নিউক্লিওফাইল হবে। ওকে, আচ্ছা এবার যদি যাই, প্রশম নিউক্লিওফাইল কারা? যাদের সরাসরি নেগেটিভ চার্জ নেই, বাট লন পেয়ার হইতে পারে, লন পেয়ার থাকতে পারে, অথবা তোমার হচ্ছে যে ওই যে অষ্টক সম্প্রসারণ যোগ হইতে পারে। তাহলে এটার আবার দুই ক্যাটাগরি আছে। যেমন এক ক্যাটাগরিতে কারা আছে? এক ক্যাটাগরিতে আছে ধরো NH3, এটার কি থাকে? লন পেয়ার থাকে। তারপরে ধরো হইতে পারে এখানে H2O, যেমন এখানে কি আছে? লন পেয়ার আছে। হইতে পারে অ্যালকোহল, কারণ অ্যালকোহলে কি থাকে? এখানে লন পেয়ার থাকে। ওকে, আচ্ছা আর আরেকটা জিনিস হতে পারে কি, তোমার কাছে দেখো এই যে ধরো কথার কথা 2 নম্বর উদাহরণ আমরা বলতে পারি, যাদের অষ্টক সম্প্রসারণ অর্থাৎ IF7, তারপরে ধরো জেনন F6, এরকম। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তারপর আমরা যদি যাই, যেহেতু এরা ইলেকট্রনকে ডোনেট করতে পারে, তাই আমাদের নিউক্লিওফাইলগুলা, এদেরকে কি লুইস অ্যাসিড বলবো না লুইস ক্ষারক বলবো বা লুইস বেস বলবো? এরা কিন্তু লুইস বেস হিসাবে কাজ করে। কেমন? এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা তাহলে একটু পড়া লাগবে। বুঝতে পারছো? তাহলে এগুলো আমরা উদাহরণগুলো, এগুলো তো আসলে একটু অনেকটাই মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ থেকেও, হ্যাঁ স্লাইডগুলো যে তুমি একটু নোট করে ফেলিও, বাট মুখস্থ থেকেও তোমাকে এগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। আমরা এরপরে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করবো, তারা দেখবে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ওকে, তারপর চলো নেক্সটে চলে যাই আমরা। আসো দেখো এই যে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের মধ্যে তুলনা। যেমন ইলেকট্রোফাইল কি করবে? তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, দেখো ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রোফাইল। তারপর ইলেকট্রনের অভাব থাকে, লুইস অ্যাসিড। তাহলে ইলেকট্রোফাইল কি করে? যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেখানে গিয়ে যুক্ত হয়। তো এর কয়েকটা এক্সাম্পল তুমি দিয়ে দিবা, যেগুলো এক্সাম্পল আমরা দিছি, মানে পার্থক্য লাগার সময় এক্সাম্পল দিয়ে দিবা। দেন নিউক্লিওফাইল কি করে? ইলেকট্রন দান করে, ইলেকট্রনের আধিক্য থাকে, লুইস বেস, যেখানে ইলেকট্রন ঘনত্ব কম সেখানে গিয়ে যুক্ত হয়। এরপরে এরা কিছু এক্সাম্পল এখানে তুমি দিয়ে দিবা, শেষ। তাহলে চলো আমরা কিছু MCQ সলভ করি। আসো বলো MCQর আনসার কী হবে? কোনটা ইলেকট্রোফাইল? দেখো কোনটা ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি? যার ইলেকট্রন দরকার বা ইলেকট্রন আকর্ষণ করে। কোনটা ইলেকট্রনকে আকর্ষণ করে? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ এর কি থাকে? অষ্টক সংকোচন থাকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি থাকে? এটার অষ্টক সংকোচন আছে। এর হচ্ছে তোমার অষ্টক সংকোচন আছে, এই জন্য সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তারপর দেখো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কোনটা সত্যি নয়? প্রডিউসড বাই হোমোলাইটিক সিশন অফ সিগমা বন্ড। হ্যাঁ, হোমোলাইটিক মানে কি? সুষম। হোমোলাইটিক মানে কি? হোমোলাইটিক মানে হচ্ছে সুষম। তো এটা তো সত্যি, সুষম বিভাজনের ফলেই তৈরি হয়। আবার এখানে লিখতেছে প্রডিউসড বাই হেটারোলাইটিক। হেটারোলাইটিক মানে হচ্ছে বিষম। হেটারোলাইটিক মানে কি? হেটারোলাইটিক মানে হচ্ছে বিষম। ভাই এটা তো বিষম মাধ্যমে তৈরি হয় না, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার, মানে এটা সত্যি না। আমাকে তো কোশ্চেন জিজ্ঞেস করছে কোনটা সত্যি না, কথাটা বুঝতে পারছো? আমাকে জিজ্ঞেস করছে কিন্তু কোনটা সত্যি না, এটা হচ্ছে তোমার সত্যি না। বি নাম্বার যেটা আছে সেটা কিনা বলো তো? সত্যি না। ক্লিয়ার? ওকে, কারণ এটা কিন্তু সুষম বা হোমোলাইটিকের ফলে তৈরি হয়। ওকে, তারপর নিচের যৌগগুলোর মধ্যে কোনটা নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? যার পজিটিভ চার্জ দরকার বা যার নিউক্লিয়াসের চার্জ দরকার। যেমন এইটা পানি, কারণ এখানে কি থাকে? লন পেয়ার থাকে না? H2O তে অক্সিজেনে কিন্তু লন পেয়ার আছে। ওকে, তারপর যাই, দেখো কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক না? অর্থাৎ কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক না মানে কোনটাকে ইলেকট্রোফাইল। কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক না, এই কথাটার অর্থ কি? কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক না, এই কথাটার অর্থ হচ্ছে কোনটা ইলেকট্রোফাইল, মানে কোনটা নিউক্লিওফাইল না, মানে কোনটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এখানে আছে কোনটা? ইলেকট্রোফাইল এখানে আছে হচ্ছে BF3। ঠিক আছে, ওকে। তারপর সর্বাধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, তার মানে কি? সবচেয়ে স্থায়িত্ব সব থেকে বেশি, স্থায়িত্ব সব থেকে বেশি। কারণ স্থায়িত্ব বেশি কার থাকে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের। কার থাকে বলো তো? 3 ডিগ্রি। 3 ডিগ্রি এখানে কোথায় আছে? 3 ডিগ্রি এখানে আছে, দেখো 1 নম্বর অপশনে।
দেখো এটা 3 ডিগ্রি। তারপর কার্বনায়নের সঠিক সক্রিয়তার ক্রম খেয়াল করে দেখো, আমরা জানি স্থায়িত্ব সবচেয়ে বেশি কার কার্বনায়নের ক্ষেত্রে 0 ডিগ্রির, তাহলে 0 ডিগ্রি কিন্তু স্থায়িত্ব সব থেকে কম হবে, তাহলে 3 ডিগ্রির স্থায়িত্ব কিন্তু 0 ডিগ্রি সবচেয়ে বেশি, তাহলে সক্রিয়তা 0 ডিগ্রি সবচেয়ে কম হবে, তাহলে সক্রিয়তা সবচেয়ে বেশি হবে কার 3 ডিগ্রির, সব থেকে বেশি হবে। বুঝাই বলি, আমরা কিন্তু পড়ে আসছি কোনটা স্থায়িত্ব ক্রম পড়ে আসছিলাম, স্থায়িত্ব ক্রম পড়ে আসছি মনে আছে তো। 0 ডিগ্রি কিন্তু স্থায়িত্ব সব থেকে বেশি ছিল, তাহলে 0 ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে কম হবে, সক্রিয় সবচেয়ে বেশি হবে কার 3 ডিগ্রির, তাহলে 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয়তা বেশি, তাহলে এটা কিন্তু আনসার কোনটা হবে ডি নাম্বার হবে। দেখো বুঝছো কিনা, এখানে কিন্তু আমাদের এই যে দেখো 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা তোমার হচ্ছে 1 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। যদি স্থায়িত্ব হতো তাহলে কিন্তু উল্টা হইতো, যেটা আমরা পড়ে আসছি, একটা শিখবো একটা থেকে 2টা মনে রাখবো। আচ্ছা, কোন কার্বনায়নটি সর্বাধিক সক্রিয়? দেখো সক্রিয় কার্বনায়ন বলছে, কার্বনায়ন সর্বাধিক সক্রিয়, তার মানে খেয়াল করে দেখো, আমরা সবাই জানি সবথেকে বেশি সক্রিয় কে হবে, যার স্থায়িত্ব সব থেকে কম। এখন স্থায়িত্ব কম কোনটা থাকে 3 ডিগ্রি কার্বনায়নের, স্থায়িত্ব কম কোনটা থাকে 3 ডিগ্রি কার্বনায়নের। এখন 3 ডিগ্রি কার্বনায়ন কোথায় আছে এখানে, দেখো ডি নাম্বার অপশনে আছে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, বুঝছো? তারপর কোনটা ইলেকট্রোফাইল, যার ইলেকট্রন দরকার, পজিটিভ চার্জ, তাহলে এর কি দরকার ইলেকট্রন দরকার, পজিটিভ চার্জের ইলেকট্রন দরকার। তারপর কোনটা ইলেকট্রোফাইল, যে পজিটিভ চার্জ থাকে সে কি হয়ে থাকে, সে হচ্ছে তোমার ইলেকট্রোফাইল হয়ে থাকে। কোনটা ইলেকট্রন আকর্ষী বিকারক দে, দেখো জিজ্ঞেস করছি কি কোনটা ইলেকট্রন আকর্ষী বিকারক দে, খেয়াল করে দেখো কোনটা ইলেকট্রন আকর্ষী বিকারক দে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তোমার, দেখো এখানে আমি তোমার বলি, ধরো তুমি যদি এখানে কি করো, তুমি যদি এখানে Cl2 কে নাও, Cl2 এটাকে তুমি তাহলে এভাবে লিখতে পারো Cl আকারে। তো যদি এটাকে ভাঙো, মানে যদি তুমি এটাকে বিষম বিভাজন করো, তাহলে যেটা হবে এখানে Cl নেগেটিভ চার্জ একটা তৈরি হবে, আর Cl পজিটিভ চার্জ একটা তৈরি হবে, তাহলে এটা তোমার হচ্ছে আনসার হবে Cl2। কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক দেয়, তাহলে এটা মনে রাখবা Cl2। কেমন? ওকে, বুঝতে পারছি এটা আমরা। Cl2 কিন্তু কি দিবে, ইলেকট্রন আকর্ষী বিকারক দিবে। কোনটা নিউক্লিওফাইল, এটার আনসার কি হবে ভাই? কোনটা নিউক্লিওফাইল, এটার আনসার কি হবে? নিউক্লিওফাইল কি, যার পজিটিভ চার্জ দরকার, যেটা নেগেটিভ চার্জ সেটা তাহলে নিউক্লিওফাইল হবে। কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম, তাহলে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সব থেকে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর এটা, তাহলে এটা আনসার হচ্ছে এটার আনসার হচ্ছে তোমার এ। কোনটা নিউক্লিওফাইল, যার ইলেকট্রন বেশি, ইলেকট্রন কোনটাতে বেশি থাকে, অ্যালকোহলে, কারণ অক্সিজেনের মধ্যে কি থাকে, অক্সিজেনে তোমার হচ্ছে লন পেয়ার থাকে, তাহলে আনসার হচ্ছে ডি। না না না, এখানে তো ডি আনসার হবে না, বলছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি, যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, অর্থাৎ যার নেগেটিভ চার্জ বা লন পেয়ার থাকে। এখন অক্সিজেনে তো আমরা সবাই জানি লন পেয়ার থাকে, তাই এটা হচ্ছে আমাদের কি হবে, ডি আনসার হবে। তারপর সব থেকে স্থিতিশীল কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি, সব থেকে স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটা 3 ডিগ্রি। এখন 3 ডিগ্রি এখানে কোথায় আছে দেখো তো, এই যে এটা কিভাবে, এই কার্বনের উপর দেখো পজিটিভ চার্জ, তার সাথে 3টা CH3 আছে, একটা CH3 এখানে, একটা CH3 এখানে, একটা CH3 তোমার এই জায়গায়, সব থেকে স্থিতিশীল। তারপর বলতেছে সকল নিউক্লিওফাইল কি জিনিস, আমরা সবাই জানি ইলেকট্রোফাইলগুলো হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, আর নিউক্লিওফাইলগুলো কিন্তু লুইস ক্ষারক, অর্থাৎ এটা কিন্তু লুইস ক্ষারক হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে, লুইস ক্ষারক হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওকে। কোন অ্যালকাইল ফ্রি রেডিক্যালটির স্থায়িত্ব সর্বাধিক, ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব সর্বাধিক কোনটা হয়ে থাকে, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কোথায় আছে, R3C, এটা 3 ডিগ্রিতে সব থেকে বেশি। ওকে, ইলেকট্রোফাইলের উদাহরণ কোনটা, ইলেকট্রোফাইল যার ইলেকট্রন দরকার, এরও দরকার, এরও দরকার, এরও দরকার, সবগুলাই, তাহলে ইলেকট্রোফাইলের উদাহরণ হচ্ছে সবগুলাই। ওকে, তারপর দেখো কোনটা নিচের কোন অ্যাসিড সব থেকে বেশি অধিক স্থিতিশীল, মানে স্থায়িত্ব কোনটার বেশি। খেয়াল করে দেখো এখানে সবগুলো কিন্তু কার্বোক্যাটায়ন, সবগুলো কিন্তু কি কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো স্থায়িত্ব বেশি, এটা কোনটা হবে, 3 ডিগ্রির স্থায়িত্ব সব থেকে বেশি হবে। তাহলে দেখো এইখানে ফিনাইল, পিএইচকে তোমরা চিনো, পিএইচ হচ্ছে ফিনাইল, তাহলে এই ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে কার্বন, জিনিসটা দেখো আমি তোমরা বুঝাই বলি, এইটা যদি স্ট্রাকচার রাখতে চাই তাহলে স্ট্রাকচার হবে এরকম, কার্বন
এখানে পজিটিভ চার্জ, এর সাথে এখানে একটা ফিনাল আছে, এর সাথে এখানে একটা ফিনাল আছে, আবার এর সাথে এখানে একটা ফিনাল আছে। হ্যাঁ, আর এখানে দেখো অ্যামি মানে কি মিথাইল, অ্যামি মানে কি মিথাইল, অ্যামি মানে হচ্ছে মিথাইল CH3। এটা যদি দেখো এখানে কার্বন, পজিটিভ চার্জ, CH3 এখানে, CH3 এখানে, CH3 এখানে। তো স্থিতিশীল বলছে মানে কি আমরা সবাই জানি 3 ডিগ্রিটা তো সবচেয়ে বেশি স্থিতিশীল হবে, 3 ডিগ্রিটা। এখন ভাই এটাও তো তোমার 3 ডিগ্রি, এটাও তো তোমার 3 ডিগ্রি। কেন? কারণ এখানেও কিন্তু দেখো কার্বন আছে ভাই, এখানেও কিন্তু কার্বন, এখানেও কিন্তু কার্বন। তাহলে এই কার্বনটা, যে কার্বনের পজিটিভ চার্জ, সে কিন্তু 3টা কার্বনের সাথে কানেক্টেড। বাট এই দুইটার মধ্যে কোনটা আবার সবচেয়ে বেশি স্থিতিশীল হবে? দেখো একটা জিনিস, এইখানে এইগুলার এই যে মিথাইলের আকার বড় হবে নাকি ফিনাইলের আকার বড় হবে বলতে পারবা? কোনটার আকার বড় হবে? মিথাইলের আকার বড় হবে নাকি ফিনাইলের আকার বড় হবে বলতে পারবা? কোনটার আকার বড় হবে? আকার বড় হবে কিন্তু ফিনাইলের, রাইট? সো ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গায় স্টেরিক বাধা অনেক বেশি হবে। কোন জায়গায়? এই জায়গায় স্টেরিক বাধাটা অনেক বেশি হবে। তো এখানে কেউ অ্যাটাকই করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তো অ্যাটাক করতে না পারলে এটা কী হবে? সব থেকে বেশি স্থিতিশীল হবে। মানে যদিও এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, কথাটা বুঝিও, সি নাম্বারও 3 ডিগ্রি, ডি নাম্বারও তোমার 3 ডিগ্রি, বাট প্রবলেমটা কোথায়? ডি নাম্বারে স্টেরিক বাধা অনেক বেশি, এই কারণে কেউ এখানে অ্যাটাক করতে পারবে না। তাই ডি নাম্বারটা সব থেকে বেশি কী হবে বলতো? স্থিতিশীল হবে। ক্লিয়ার নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পারছো। সব থেকে বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়ন, এগুলো তো পান্তাভাত টাইপের জিনিস। এই যে 3 ডিগ্রিটা, 3 ডিগ্রিটা সব থেকে বেশি স্থিতিশীল, এই ডি নাম্বারটা। তারপর যদি যাই, এই যৌগটার মধ্যে যে বন্ধনটাতে বিষম বিভাজন হয় সেটা হলো, আচ্ছা এই যৌগটা যদি আমরা অ্যানালাইসিস করি, এই যৌগটা কি? এখানে CH3, তাহলে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে, কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে, আর অক্সিজেন, এর সাথে হাইড্রোজেন আছে। বলতেছি কি, যেই বন্ধনটাতে বিষম বিভাজন হয়। এখন আমাকে বলো, বিষম বিভাজন হয় কোন বন্ধনে? যেই বন্ধনে পোলারিটি তৈরি হয়। যেই বন্ধনে কি তৈরি হয়? পোলারিটি তৈরি হয়। অর্থাৎ যেই বন্ধনে দুইটা মানে ভাঙে কোথায় অ্যাকচুয়ালি? ভাঙবে কি হবে দেখো, এখানে আমি তোমাকে বলি। কি বলছো সবাই? ডি বলতেছো আনসার? না, ডি না তো। খেয়াল করে দেখো, বিষম বিভাজন ভাঙে কোথায়? এই জায়গায় ভাঙবে না, কারণ কার্বন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা হিসাব করবো। তাহলে এই জায়গাটায় ভাঙবে, দেখো এই জায়গায় এবং এই জায়গায় ভাঙবে। ওকে, সো ফলে কি তৈরি হবে? এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে তখন, ওই যে CO। তাহলে ভাঙবে কোনটা? এখানে এটা, বি হবে, বি। আনসার কোনটা হবে? এখানে বি হবে, বি। বুঝছো নাকি বুঝো নাই? আনসার এখানে বি হবে। ওকে, তারপর যাই। এইগুলা তো অনেকবার পড়াইছি। আচ্ছা দাঁড়াও, এগুলো অনেকবার পড়াইছি আসলে। এগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে, কয়েকটা তোমাদের বাড়ি কাজ থাকবে। কেমন? আমি একটু কঠিন থেকে তোমাদেরকে করাই, কঠিন না সোজা। চলো এটা আলোচনা করি। বলো তো এটা কী হবে? এই অপশনটা কী হবে দেখো, এটা এটা এই কোশ্চেনটা আনসার কী হবে দেখো। বলছে হাউ মেনি 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম, 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য গিভেন ইন দ্য ফলোয়িং কম্পাউন্ড। মানে এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে, এই কম্পাউন্ডের মধ্যে কয়টা 2 ডিগ্রি হাইড্রোজেন আছে সেটা তোমাকে লিখতে বলছে। এগুলো কিন্তু তোমাদের সবগুলো থাকবে, বাড়ি কাজ থাকবে এগুলো, বাকিগুলো আমি আর করাচ্ছি না, এগুলো ইজি। এটা বলো তো এর আনসার কী হবে? চলো দেখি আসো, চলো দেখি আসো, এটা কম্পোনেন্টটা দেখে আসো। এখানে দেখো, এটাকে যদি আমি একটা আঁকতে চাই, তাহলে আঁকলে কী হবে দেখি তো সেখানে। এখানে আছে দেখো কার্বনগুলো আমি দেখাই। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, দেন এখানেও কার্বন, 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 কার্বন। তারপর দেখো ডাবল বন্ড এখানে দিছে, সিঙ্গেল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে, সিঙ্গেল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে, সিঙ্গেল বন্ড এখানে, আবার সিঙ্গেল বন্ড এখানে দিছে, ডাবল বন্ড এখানে দিছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। ওকে, ডান। তো এরপর এখানে একটা ক্লোরিন দিয়ে দিছে, দেখো এখানে একটা ক্লোরিন দিছে। আর হাইড্রোজেনগুলোকে আমি ডিফারেন্ট কালার দেখাই। দেখো এটা একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে,
এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকবে। এই কার্বন আর এই কার্বনে কিন্তু কোনো ধরনের হাইড্রোজেন থাকবে না। কেন? কারণ এই কার্বনেরও 4টা হাত ফিল আপ হয়ে গেছে, এই কার্বনেরও 4টা হাত ফিল আপ হয়ে গেছে। বুঝছো? এখন আমাকে বলো তো 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম মানে কি? 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম মানে হচ্ছে যে সকল হাইড্রোজেন 2 ডিগ্রি কার্বনে কানেক্টেড আছে। দেখো এই হাইড্রোজেনটাকে তুমি কি 2 ডিগ্রি হাইড্রোজেন বলতে পারবা? এই হাইড্রোজেনটাকে চেক করে দেখি। এই কার্বনটা যদি 2 ডিগ্রি কার্বন হয় তাহলে সেটাকে আমি 2 ডিগ্রি হাইড্রোজেন বলতে পারবো। এখন দেখো এই কার্বনের সাথে 2টা কার্বন কানেক্টেড, তাহলে অবভিয়াসলি এটা 2 ডিগ্রি কার্বন। তাহলে এটা যদি 2 ডিগ্রি কার্বন হয়, 2 ডিগ্রি কার্বন এই হাইড্রোজেন কানেক্টেড, তাহলে এটা 2 ডিগ্রি হাইড্রোজেন। দেখো এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে কানেক্টেড। এখন এই কার্বনটা কি 2 ডিগ্রি কার্বন? একটা কার্বন 2টা কার্বনের সাথে কানেক্টেড, হ্যাঁ এটা 2 ডিগ্রি কার্বন, তাহলে এটা 2 ডিগ্রি হাইড্রোজেন। সেমভাবে দেখো যতগুলো হাইড্রোজেন আছে এখানে, যেমন এই কার্বনটা যদি তুমি দেখো, এই কার্বনটা একটা কার্বন 2টা কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটাও 2 ডিগ্রি কার্বন, তাহলে এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন, তাহলে এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন হবে। কেন? কারণ এটা দেখো এই কার্বনটা এই কার্বন এবং এই কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটা 2 ডিগ্রি কার্বন। এটাও 2 ডিগ্রি কার্বন, কারণ এটা এই কার্বন এবং এই কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটা 2 ডিগ্রি হাইড্রোজেন। সেমভাবে এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন হবে, সেমভাবে এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন হবে। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল 7টা হচ্ছে তোমার 2 ডিগ্রি হাইড্রোজেন আছে। বুঝতে পারছো কিনা দেখো, কোয়েশ্চনটা বুঝতে পারছো কিনা দেখো। এটা তোমাদেরকে পড়ায় নাই সাকিব ভাইয়া ডিগ্রিগুলা? ডিগ্রি যদি না পড়ায় কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে পড়াই দিব। ডিগ্রিটা যদি ডিগ্রি কি তোমাদেরকে পড়াইছে ডিগ্রির ব্যাপারগুলো ভালো করে, যদি তোমাকে ডিগ্রি ব্যাপারটা আমি একটু করে দেখাইছি, আমি নেক্সট ক্লাসে ডিগ্রিটা ইন ডিটেলসে দেখাই দিব। আমি বলি 2 ডিগ্রি হাইড্রোজেন জিনিসটা কি? 2 ডিগ্রি হাইড্রোজেন মানে হচ্ছে 2 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন কানেক্টেড। বুঝো 2 ডিগ্রি হাইড্রোজেন জিনিসটা কি? 2 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেনটা কানেক্টেড। এখন কোন কার্বনটা 2 ডিগ্রি? দেখো তো কোন কার্বনটা 2 ডিগ্রি। ধরো এটা একটা কার্বন, এর সাথে যদি 2টা কার্বন কানেক্টেড থাকে তখন আমরা এই কার্বনটাকে বলতে পারি এই কার্বনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। কারণ এটা এই কার্বনটা 2টা কার্বনের সাথে কানেক্টেড, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ধরো এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে, তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা এই কার্বনটা কত ডিগ্রি? এই কার্বনটা কত ডিগ্রি বলতে পারবা? এই কার্বনটা কত ডিগ্রি বলতে পারবা? এই কার্বনটা, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে কানেক্টেড? এই কার্বনটা কয়টা কার্বনের সাথে কানেক্টেড? একটা কার্বনের সাথে, তাহলে এটা 1 ডিগ্রি। বুঝো নাই? দেখো এই কার্বনটা অনলি এই কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 1 ডিগ্রি কার্বন। বাট এই কার্বনটা এই কার্বনের সাথেও কানেক্টেড, এই কার্বনের সাথেও কানেক্টেড, 2টা কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 2 ডিগ্রি কার্বন। এবার কি বুঝছো 1 ডিগ্রি কার্বন আর 2 ডিগ্রি কার্বন জিনিসটা কি? দেখো এই কার্বনটা যেটা আছে এটা এই কার্বনের সাথে কানেক্টেড, আবার এই কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 2 ডিগ্রি কার্বন। তোমরা কি আমাকে কেউ বলতে পারবা এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? নিচের কার্বনটা তোমরা কি আমাকে বলতে পারবা নিচের কার্বনটা কত ডিগ্রি কার্বন? দেখো নিচে এখানে যে কার্বনটা আছে এটা এই কার্বনের সাথেও কানেক্টেড, এই কার্বনের সাথেও কানেক্টেড, এই কার্বনের সাথেও কানেক্টেড, তাহলে হচ্ছে 3 ডিগ্রি কার্বন। বুঝছো? তার 2 ডিগ্রি হাইড্রোজেন কি জিনিস? 2 ডিগ্রি হাইড্রোজেন মানে হচ্ছে 2 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো কানেক্টেড তাই হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। তো এখানে এই কার্বন এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে কানেক্টেড আর এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, তাহলে এটাও 2 ডিগ্রি হাইড্রোজেন হবে। এরকম 2 ডিগ্রি হাইড্রোজেন আছে কয়টা? 2 ডিগ্রি হাইড্রোজেন আছে হচ্ছে 7টা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছি। ওকে, চলো নেক্সট টাইম শিখতে চাই, আর বেশি করবো না, আমরা 2-1টা করে ছেড়ে দিব। বলো আইডেন্টিফাই হুইচ ফাংশনাল গ্রুপ ইজ নট প্রেজেন্ট ইন দ্য গিভেন ফলোইং কম্পাউন্ড। মানে বলছে কি ফাংশনাল গ্রুপ মানে কি? কার্যকরীমূলক। ফাংশনাল গ্রুপ মানে কি? ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরীমূলক। অর্থাৎ তোমাকে বলতেছে নিচের একটা স্ট্রাকচারে কোন কার্যকরীমূলকটা নাই। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরীমূলক। কোশ্চেন করছে কি যে নট প্রেজেন্ট ইন দ্য গিভেন ফলোইং স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কোন কার্যকরীমূলকটা নাই সেটা তোমাকে দেখাইতে বলছে। আচ্ছা তোমাদেরকে কি তোমরা এইটার বন্ড লাইন নোটেশন পড়ছো? তোমরা কি বন্ড লাইন নোটেশন পড়ছো? বন্ড লাইন নোটেশন পড়ানো হয়েছে তোমাদের? কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে পড়াই দিব। নেক্সট ক্লাসে আমরা কয়েকটা টপিক পড়বো, এটা হচ্ছে বন্ড লাইন নোটেশন, তারপরে তোমার হচ্ছে যে এই ডিগ্রিগুলা আমি ভালো করে পড়াই দিব, কেমন? সো প্যারা নেওয়ার কোনো কারণ নেই, যদি এই এমসিকিউটা আমি তোমাদের করাই। দেখো বেসিক্যালি কি হয়, এখানে একটা কার্বন আছে,
এই জায়গায় একটা কার্বন আছে, এই জায়গায় একটা কার্বন আছে, এই জায়গায় একটা কার্বন আছে, এই জায়গায় একটা কার্বন আছে, এই জায়গায় একটা কার্বন আছে। এটা আজকে আমাদের লাস্ট এমসিকিউ। দেখো আমি যদি এটাকে স্ট্রাকচারটাকে পুরো আঁকতে চাই, স্ট্রাকচারটা হচ্ছে এরকম। দেখো এখানে কার্বন, তার উপর ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, তারপরে এই জায়গায় একটা কার্বন, ধরো এটা CH3, এই জায়গায় একটা কার্বন। তোমরা কি এটা বুঝতেছো স্ট্রাকচারটা? আগে আমাকে বলো, তোমরা কি স্ট্রাকচারটা বুঝতেছো? না বুঝলে এটা আমরা নেক্সট ক্লাসে করাবো, কারণ এটা বন্ড লাইন নোটেশনের টপিকটা লাগবে না। সমস্যা নেই, তাহলে আমরা আজকে ক্লাস এতটুকুই থাক, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাস আমরা যে টপিকটা দিয়ে শুরু করব তার নাম হইতেছে আমাদের বন্ড লাইন নোটেশন। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক অর্গানিকের জন্য। প্যারা নেওয়ার কিছু নাই, যে টপিকগুলো স্কিপ হয়েছে সেগুলো আমি আবার পড়াই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই বন্ড লাইন নোটেশনটা যদি তুমি না বোঝো তাহলে আগের কোশ্চেন তুমি সলভ করতে পারবে না, তাই আমি তোমাকে বন্ড লাইন নোটেশনটা পড়াবো। ঠিক আছে, আগে আমরা এটা পড়াবো, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা নেক্সটে প্রসিড করব। তো আমাদের যেটা কালকে টার্গেট থাকবে বা নেক্সট ক্লাসে যে আমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে আমার সাথে তোমাদের দেখা হবে কিন্তু শনিবার রাত 10টায় দেখা হবে। সো আমাদের নেক্সট ক্লাসে টার্গেট থাকবে আমরা বন্ড লাইন নোটেশন, ডিগ্রি, এরপর হচ্ছে যে তোমার জৈব বিক্রিয়ার অনেকগুলো কৌশল আছে যেটা তুমি ইজি হয়ে যাবে, এরপর জৈব বিক্রিয়ার প্রকারভেদ, এগুলো যেন শেষ করে ফেলতে পারি, যেন আমরা পরবর্তী ক্লাস থেকে অ্যালকেনে প্রবেশ করতে পারি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাইতেলে আসসালামু আলাইকুম।